সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 904তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি কলিজার বন্ধুগণ। আজ আমি আপনাকে শোনাবো বান্দরবনের ছেলে দেবাসুর জীবনের কলিজা কাঁপানো ভালোবাসা মুখর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে মৃত বউকে ঘরে সাজিয়ে রেখেছে 3 বছর, বাস্তব ঘটনা। বন্ধুগণ, জীবনের গল্পের এই অনুষ্ঠানে মাঝে মাঝে কিছু গল্প পাই। আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করি যে গল্পগুলো শোনার জন্য, কারণ এই গল্পগুলো শুনলে আপনারা ঠকবেন না, আপনাদের সময়টা বিফলে যাবে না, সময়টা কাজে লাগবে এবং এমন কিছু বাস্তবতার সম্মুখীন হবেন, এমন কিছু গল্প শুনবেন যে গল্পটা আপনার জীবনে বাকি দিনগুলো সারাটা জীবন আপনার অন্তরে দাগ রেখে যাবে। ঠিক তেমনই একটা গল্প দেবাসুর জীবনের, বান্দরবনের ছেলে দেবাসুর জীবনের গল্পটা। এই হৃদয়ে কাঁপানো, চোখে জল এনে দেওয়ার মতো এক বাস্তব জীবনের গল্প। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে বান্দরবনের ভাই দেবাসু, আমি ওকে হিন্দু বলবো না বৌদ্ধ বলবো না সাকমা বলবো কি বলবো জানি না, তবে গল্প শুনলে আপনারা তার একটা জাত ঠিক করে দিবেন। গল্প শেষে তাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ দেবাসু, আমার বাড়ি বান্দরবন। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি, রয়েছে আমার নানা নানি। কিন্তু আমার জীবনটা এক ভিন্ন রকম একটা জীবন। এই সমাজের 8-10টা মানুষের মতো স্বাভাবিক কোনো জীবন আমার নয়। আমার জীবনটা দুঃখে কষ্টে আর যন্ত্রণায় ঘেরা। আমি না পারি পূজা করতে, না পারি নামাজ পড়তে, না পারি কারো কাছে গর্ব করে নিজের ধর্মের কথা প্রচার করতে। আমি এক অক্ষুণ্ণ জগতের মানুষ। কেমন মানুষ আমি সেটা বলি। আমি জন্মের পরে যেটুকুন জানতে পারি, যখন আমার বুঝ হয়, বয়স হয়, আমি তখন বুঝতে পারি যে আমার মা হচ্ছে এক পাহাড়ি, এক কথায় যাকে উপজাতি বা সাকমা বলে, আর আমার বাবা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের একজন মানুষ। শুনেছিলাম তিনাদের দুজনের মাঝে একটা সময় এক প্রেমের ভালোবাসা সম্পৃক্ত হয়, এক প্রেমের ভালোবাসায় তারা জড়িত হয়। আমার বাবা প্রচুর পরিমাণের পরিশ্রমিক একজন মানুষ ছিল। আমার বাবা পাহাড়ে আসতো এবং সাকমা জনগোষ্ঠীর বাড়িতে, সাকমা জনগোষ্ঠীর পাহাড়ে গিয়ে আমার বাবা কাজ করত। এই কাজ করার সুবাদে একটা সময় ওই সাকমা উপজাতি আমার ওই মায়ের সাথে আমার বাবার একটা প্রেমের সম্পর্ক শুরু হয়। সম্পর্কের সূত্র ধরে একটা পর্যায়ে আমার বাবাকে আমার মা বিয়ে করে এবং বিয়ে করার পরে আমার বাবা সবার কাছে ওয়াদাবদ্ধ হয় যে তিনার এই মুসলিম ধর্ম ছেড়ে দেবে। মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে পাহাড়িরা যে ধর্ম পালন করে, পাহাড়িদের ধর্মই মানে খ্রিস্টান ধর্ম বা বৌদ্ধ ধর্ম যেটাকে বলে, এটাই আমার বাবা পালন করবে। পাহাড়িদের সাথে থাকবে, তাদের ধর্ম মানবে, তাদের কর্ম মানবে এবং তাদের সাথে আমার বাবার জীবনের বাকি সময়টা অতিবাহিত করবে। এ কথা বলে সাকমা জনগোষ্ঠীর ওই প্রধানের সাথে কথাবার্তা বলে আমার বাবা তখন আমার মা জননীকে বিয়ে করে এবং মাকে বিয়ে করার পরে একটা পর্যায়ে আমি দুনিয়াতে আসি। তাহলে তো সব কিছু ঠিকই থাকার কথা ছিল। আমার বাবাও সাকমা, আমার মাও সাকমা, দুজনেই পাহাড়ি। কিন্তু জন্ম হবার পরে আমি এক ভিন্ন রকম চিত্র আমার পরিবারের মাঝে দেখতে পাই। আমি দেখতে পাই যে আমার বাবা গোপনে গোপনে নামাজ পড়ে, ঘরের দরজা জানালা সব কিছু লাগিয়ে দিয়ে আমার বাবা নামাজ পড়ে, কিন্তু সবার সামনে আবার পূজাও করে। সবার সামনেই বোঝায় যে সে মুসলিম ধর্ম পালন করে না, সে মুসলিম না, কিন্তু গোপনে 4 দেওয়ালের মাঝে ঘরের ভিতরে গিয়ে আমার বাবা মুসলিম ধর্ম পালন করে। আমার মনে আছে আমাদের ঘরটা ছিল দূর পাহাড়ের উপরে একটা বাঁশ দিয়ে বানানো একটা সাকের উপরে, মানে গাছের মতো করে অনেক উপরে আমাদের ঘরটা ছিল। একটা বড় গাছ ঘেঁষে আমাদের ঘরটা বানানো হয়েছে। ঘরটা প্রায় দোতলার মতো। দোতলায় আমরা থাকতাম আর নিচতলা ঢাকা শহরের কিংবা বড় বড় শহরের গাড়ি পার্কিং করার জায়গাটা যেরকম হয় না, ঠিক আমাদের ঘরের নিচটা ছিল ওরকম। নিচে আমরা বিভিন্ন ধরনের জংলি, তারপর হচ্ছে এটা ওইটা এগুলো পালন করতাম আর উপরে দোতলায় আমি, মা আর বাবা মিলে থাকতাম। যদিও আমার মায়ের সাথে সাকমা ওই জনগোষ্ঠীর খুব ভালো সম্পর্ক ছিল না, আর তার বড় কারণ হচ্ছে আমার বাবা। সাকমারা সবাই মানা করেছিল আমার বাবাকে বিয়ে করার জন্য, কিন্তু তারপরে আমার মা সম্পূর্ণ তার একার ইচ্ছায় আমার মা আমার বাবাকে বিয়ে করে এবং বিয়ে করার পরে সবার কাছে, সাকমা জনগোষ্ঠীর কাছে আমার বাবা শত্রু হয়ে পড়ে।
কেউ আমার বাবাকে মূল্যায়ন করে না, কেউ আমার বাবাকে দাম দেয় না, সম্মান করে না। আমার মাকেও ততটা মূল্যায়ন কেউ করে না। এমন করেই একটা পর্যায়ে দুনিয়াতে আমি আসি। এবং দুনিয়াতে আসলে পরে আমি যখন সবার সাথে বাইরে যাই, বাইরে গেলে আমি পূজা করি, সাকমা ধর্ম পালন করি। আর যখন ঘরে আসি, ঘরে আসার পরে আমার বাবা আমাকে চুপিসারে আমাকে নামাজ পড়ানো শেখায়, আমাকে কোরআন শেখায়, আমাকে বিসমিল্লাহ শেখায়, সুবহান আল্লাহ শেখায়, বিভিন্ন ধরনের ইসলামিক ঘটনা আমাকে আমার বাবা শোনায়। আমার বাবা বলে আমরা কিন্তু মুসলমান, বাট এটা যাতে পাহাড়িরা না জানে, পাহাড়িদের কারো কাছে এ কথা বলা যাবে না, তুই কারো কাছে বলবি না, গোপনে তুই নামাজ পড়বি, কিন্তু সবার সামনে আমার মতো করে অভিনয় করে যাবি। আমি খুব ছোট মানুষ ছিলাম, কিন্তু তারপরেও আমার বাবার মতো আমি ছিলাম একজন নিখুঁত অভিনেতা। আমি যখন বাইরে যাইতাম তখন কেউ বুঝতেই পারতো না যে আমি আর বাবা একসাথে সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়েছি। এটা বাইরের কোনো মানুষ বুঝতে পারতো না। বাইরের লোকজনের সাথে আমি এমন করেই মিশতাম, এমন করেই চলাফেরা করতাম যে সবাই মনে করতো যে আমিও উপজাতি একটা ছেলে। এভাবে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হতে থাকে। আমাদের পাড়ায় একটা স্কুল ছিল, কিন্তু এই স্কুলটা খুব কাছাকাছি ছিল না। আমাদের পাড়া থেকে অনেক দূরে স্কুলটা ছিল, প্রায় 3টা পাহাড় অতিক্রম করে আমাদের ওই পাহাড়ি স্কুলে যাওয়া লাগতো। সেখানে মুসলিম সম্প্রদায়ের ছেলেরাও পড়াশোনা করতো। মুসলিম এবং পাহাড়ি দুই ধর্মের মানুষরাই ওখানে পড়াশোনা করে। আমার মুসলিম ধর্মাবলম্বী মানুষের সাথে একটু বেশি সম্পর্ক থাকে। পাহাড়িদের চেয়েও আমি মুসলিমদেরকেই একটু বেশি পছন্দ করি। তাদের সাথে উঠা বসা, তাদের সাথে চলাফেরা সব কিছু আমার খুব ভালোই থাকে। কিন্তু একটা চরম বাস্তব সত্য কথা হচ্ছে এইটা যে আমার দাদা দাদি আমার বাবাকে প্রত্যাখ্যান করে। আমার দাদা দাদি আমার বাবাকে মেনে নেয় না। যেহেতু আমার বাবা সাকমা মেয়েকে বিয়ে করে ফেলে, এরপর আমার দাদা দাদির সাথে আমার বাবার আর কোনো সম্পর্ক থাকে না। কিন্তু আমার নানা নানি কিংবা আমার যে মামারা আছে, ইনারা আমাদেরকে অনেক ভালোবাসে। এটা সেটা রান্নাবান্না হলে বা জঙ্গলি শুয়োর রান্না করলে আমাদের ঘরে এনে দিয়ে যায়। আমাদের সাথে তাদের সম্পর্কটা অনেক ভালো, কিন্তু এই সম্পর্কটা আমার দাদুর বাড়ির সাথে নাই বললেই চলে। এই জন্য মাঝে মাঝে দাদু বাড়ির স্কুলে গেলে আমার দাদু বাড়ির কিছু বাচ্চারা আমাদের ওই স্কুলে পড়তে আসে। আমি ওদেরকে জিজ্ঞেস করি আমার দাদা ভালো আছে, আমার দাদি ভালো আছে। আমি যদি নিজেও কখনো তাদের সাথে দেখা করতে যাইতাম, তারা কিন্তু আমার সাথে দেখা করতো না। আমার দাদা দাদি দুজনেই ভীষণ ধর্মপ্রিয় একজন মানুষ, মানে ধর্মপ্রিয় মানুষ ছিল। তারা ধর্মের রীতিনীতি খুব ভালোভাবে পালন করতো। বাইরের মানুষের সাথে কথা বলা, ভিন্ন ধর্মী মানুষদেরকে আমার দাদা দাদি খুব বেশি একটা পছন্দ করতো না, যার জন্য আমার সাথেও তাদের একটা ভালো সম্পর্ক ছিল না। এমন করে আমার দিনগুলো আস্তে আস্তে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। পাহাড়ি আর বাঙালির মাঝে আমি আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। এক ভিন্ন দুনিয়ার মানুষ আমার কাছে মনে হতো। ঘরে ঢুকলেই নামাজ, কোরআন, আর ঘর থেকে বেরোলেই পূজা। এমন করেই দিনগুলো আস্তে আস্তে পার হতে হতে আমি একটা সময় অনেকটা বড় হয়ে যাই। অনেক বড় হয়ে যাওয়ার পরে আমাদের এখানে আমাদের নিজেদের 3টা আমের বাগান আছে, এবং বান্দরবনের আমরা যারা সাকমা জনগোষ্ঠী আছি, আমাদের আয়ের অনেক বড় একটা উৎস হচ্ছে আমের বাগান। শুধু আমের বাগান না, আনারস সহ বিভিন্ন ধরনের ফল ফ্রুট এখানে অনেক ভালো চাষ হয়। পাহাড়ি আম গাছগুলোর মধ্যে একেবারে ঢিল মারা ভূতের মতো আম ধরে, প্রচুর পরিমাণের আম হয়, এবং সৃজনে অনেক বেশি আম বিক্রি করা হয়। একটা সময় আমি ওই আম গাছ পাহারা দিচ্ছিলাম, এবং আমাদের এখানে অনেকগুলো আম ধরেছে। আমার বাবার 3টা বাগান ছিল, মানে আমার মায়ের 3টা বাগান ছিল। এই 3টা বাগানেই সম্পূর্ণভাবে আমি পাহারা দিচ্ছিলাম। আস্তে আস্তে করে আমগুলো একটু একটু করে বড় হতে থাকে। কিন্তু আম যখন এরকম করে বড় হয়, অনেক সময় দেখা যায় যে পাহাড় থেকে কাঠবিড়ালি সহ বিভিন্ন ধরনের বন্য প্রাণীরা এসে আম খেয়ে ফেলে এবং ছোট ছোট আম নষ্ট করে ফেলে। এই জন্য অনেক জায়গা থেকে পাখি আসে, আমি সেই পাখিগুলোকে ঢিল মারি যাতে পাখি মানে আম খেতে না পারে। এমন করতে করতে একদিন হঠাৎ করে আমি একটা পাখিকে ঢিল মারি, এবং ওই পাখিটা ছিল টিয়া পাখি, কিন্তু আমি বুঝতে পারি নাই। আমি বাগানে বসে যখন ঢিল মারি, ওই টিয়া পাখির গায়ে গিয়ে আমার ওই ঢিলটা পড়ে, মানে গুলাল দিয়ে মারি, যেটা একেবারে টার্গেট করে মারা যায়। টার্গেট করে ওই গুলাল দিয়ে মারার পরে একদম নিখুঁতভাবে উঠে গিয়ে টিয়া পাখির গায়ে লাগে, এবং টিয়া পাখিটা মনে হয় মাথার মধ্যে লাগে না কোথায় লাগে, এটা একদম ঢুলে গাছ থেকে পড়ে যায়। এবং পড়ে যাওয়ার পরে আমি দেখি যে পাখিটা মরে গেছে। এবং পাখিটা যখন আমি মৃত দেখলাম, দেখে আমি খুব ভয় পাইলাম যে কী ব্যাপার, এভাবে গুলাল মারার পরে পাখিটা মরে গেল। আমার মনে হয় যেটা আর কি, যে এটা সম্পূর্ণ তার মাথায় গিয়ে আঘাত করছে। এবং নিচে যখন পাখিটা পড়ে গেল, পাখিটা পড়ার পর আমি দেখলাম যে তার ডানাগুলো রং করা, মানে ডানাগুলো পেইন্ট করা, রং করা। আমি এটা দেখে বুঝে গেলাম যে এইটা সম্ভবত কারো পালা পাখি হবে, কারণ পালা পাখি যদি না হয় তাহলে ডানাগুলো তো রং করা থাকবে না। এবং পায়ের মধ্যে অনেক ছোট্ট করে লোহার মতো করে একটা দেওয়া আছে, রিংও দেওয়া আছে। তখন আমি বুঝলাম যে পাখিটা কারো না কারো পালা পাখি। যাই হোক, আমি তখন করলাম কি, আমাদের বাগানের সামনে পাখিটাকে দিয়ে রাখলাম, মানে বাগানের সামনে একটা গাছের উপরে পাখিটাকে ওখানে রেখে চলে আসলাম।
যদি কারো পাখি হয় হয়তো কেউ নিয়ে যাবে। তো রাতের বেলা আমি আবার চাকমা ভাষা খুব ভালো পারতাম, কারণ আমার আম্মা তো চাকমা ভাষায় কথা বলে। এই ভাষাটাও আমার খুব আয়ত্তে ছিল। একটা পর্যায়ে রাতের বেলায় যখন আমরা ঘুমাইতে গেলাম, রাত প্রায় 8টা থেকে 8:30 বাজে, হঠাৎ করে আমাদের পাশের পাহাড় থেকে এক মেয়ে, নাম হচ্ছে সুচিং চাকমা, এবং তার মা আমাদের বাড়িতে আসছে। আমাদের বাড়িতে এসে সুচিং আমার বাবাকে, আমার মাকে অকথ্য ভাষায় গালাগালি করতেছে আমাদের বাসার নিচে। এভাবে গালাগালি করার একটা পর্যায়ে আমি তখন আমাদের ওই ভাঙা জানালা খুলে দেখতেছি সুচিং এবং তার মা দুজনে হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। আমি আর আমার মা তখন আস্তে আস্তে করে নিচের দিকে আসলাম। কি হলো, ওর এরকম গালাগালি কেন করছে? নিচে নেমে এসে দেখতে পাই যে সুচিংয়ের হাতে আমি ওই গুলাল দিয়ে মারা টিয়া পাখিটা। এটা দেখে তো আমি প্রথমে ভয় পেয়ে গেলাম, কী ব্যাপার, এটা সুচিংয়ের হাতে কেন? আমি সুচিংকে জিজ্ঞেস করলাম যে এটা কি? ও আমাকে বলে, এটা আমার টিয়া পাখি, তুই আমার টিয়া পাখিকে মেরে ফেলেছিস। তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করে। যখন খারাপ ব্যবহার করতে শুরু করে আমার ভিতর তখন খুব খারাপ লাগে যে আমার সাথে এরকম করে ব্যবহার করতেছে, এবং ওর মাও একইভাবে আমার মাকে গালাগালি করতেছে, এবং তাদের ধর্মে আমার মাকে গালি দিয়ে বলতেছে, তুই মুসলিম এক বেটাকে বিয়ে করছিস, ওই মুসলিম বেটার ঘরে এক মুসলিম ছেলে জন্মাইছে, এবং তারা আমাদের ক্ষতি করছে, আমাদের পাহাড়িদের ক্ষতি করছে। আমার মেয়ের পালা খুব শখের টিয়া পাখিটাকে তোর ওই ছেলে মেরে ফেলেছে গুলাল মেরে। এই বলে আমার মাকে সুচিংয়ের মা অনেক গালাগালি করতে থাকে, এবং গালাগালির একটা পর্যায়ে তারা তখন একটা জরিমানা নির্ধারণ করে চলে যায়। এবং সকালবেলা আমার মা ওই জরিমানার টাকা হাতে করে নিয়ে গিয়ে যে পাহাড়ি যে সর্দার ছিল চাকমা, ওই সর্দারের হাতে দিয়ে আসে। এরপর থেকে মা আমাকে খুব বকাবাধ্য করে, অনেক শাসায় যে তুই কেন, কী কারণে সুচিংয়ের টিয়া পাখিরে মারলি, এবং এই জন্য আমাদেরকে এতগুলো টাকা জরিমানা দিতে হলো। এবং এই ধরনের নোংরা কথাবার্তা মা মেয়ের মুখে শোনা লাগলো। আমার মায়ের মুখের দিকে তাকিয়ে তখন আমার নিজেরও অনেক খারাপ লাগে। আমি বুঝতে পারি নাই যে ওই টিয়া পাখির মৃত্যুতে আমার মাকে আর আমাদেরকে এইভাবে অপমানিত হতে হবে। এরকম করে সময়গুলো কাটতে থাকে। আমি পুনরায় আবারও আম গাছ পাহারা দিচ্ছিলাম। তো আম গাছ পাহারা দিতে দিতে একটা আম গাছ অনেক বড়, তো বড় আম গাছটার মধ্যে মানে আপনার গর্ত ছিল। আমি জানি না এটা কিসে গর্ত করেছে। কিছুদিন পরে, প্রায় এই ঘটনার মাস তিনেক পর, আমি দেখতেছি যে ওই আম গাছের গর্তের ভিতরে দুটো টিয়া পাখি কেমন করে জানি মাখামাখি করতেছে, তাদের মাঝে রোমান্স হচ্ছে। আমার কাছে তখন মনে হলো যে এইটা টিয়া পাখির কোনো একটা বাসা হবে। আমি কি করলাম, একদিন আস্তে আস্তে করে ওই বাসার মধ্যে উঠলাম, মানে গাছের মধ্যে উঠলাম। উঠে গর্ততে দেখতেছি গাছের ওই আমাদের লোকাল ভাষায় কোরাল বলে, কোরালের ভিতরে দেখতেছি যে অনেকগুলো ডিম ওখানে রাখা আছে। দেখে আমি বুঝে গেলাম যে যেহেতু ডিমগুলো কালার করা এবং টিয়া পাখির ডিম কিন্তু দেখলেই বোঝা যায়, আমি বুঝে গেলাম যে ওই ডিমগুলো টিয়া পাখির ডিম। টিয়া পাখির ডিম। আমি তখন চিন্তা করলাম যে যেহেতু এগুলো টিয়া পাখির ডিম, তার মানে এখানে টিয়া পাখির বাচ্চা আসবে। তখন আমার কাছে হঠাৎ করে মনে হলো, ওই গাছে থাকা অবস্থায় আমি তো সুচিংয়ে টিয়া পাখিটাকে মেরে ফেলেছি, যদি ওখান থেকে কিছু বাচ্চা আসে তাহলে আমি বাচ্চাগুলোকে বড় করে সুচিংকে আমি 2টা টিয়া পাখি দিব। সুচিং যদিও বয়স আমার অনেক ছোটো, ও পড়াশোনা করে না, কিন্তু আমাদের এলাকার চাকমা জনগোষ্ঠীর মাঝে এই সুচিং মেয়েটা অনেক ভালো, সবাইকে অনেক হেল্প করে, যথেষ্ট পরিমাণের হেল্পফুল একটা মেয়ে। আমার ভিতর তখন এই জিনিসটা মনে হলো যে আমি সুচিংকে টিয়া পাখি দিব, এবং সুচিংকে টিয়া পাখি দিলে সুচিং খুব খুশি হবে, আমার সাথে ভালো একটা সম্পর্ক রাখবে, আমার সাথে মিষ্টি করে কথা বলবে, বা সর্বদিক থেকে আমার কাছে তখন ভালো লাগতে শুরু হলো। একটা পর্যায়ে আমি তখন এই গর্তের ভিতরে টিয়া পাখিগুলোকে পাহারা দিতে থাকি। 1 দিন 2 দিন 3 দিন হতে হতে একদিন আমি যখন গাছের মধ্যে উঠলাম, আমি দেখতে পেলাম যে হ্যাঁ, ছোটো ছোটো বাচ্চা ছানা ফুটেছে, কয়েকটা বাচ্চা ফুটেছে এবং বাকিগুলো এখনও ফুটে নাই। তখন আমি বেরোলে পাহারা দিতে থাকি। মাস পেরোনোর পরে দেখলাম যে টিয়া পাখিগুলো সবগুলো বাচ্চা বড় হয়েছে, এবং এগুলোর মাঝে আস্তে আস্তে করে ডানা বেরোইছে। আমি তখন দেখলাম ওখানে প্রায় 4টার মতো বাচ্চা আছে। 4টা বাচ্চা দেখার পরে আমি চিন্তা করলাম, 4টা বাচ্চাই যদি আমি নিয়ে যাই তাহলে মা আর বাবা টিয়া পাখিটা খুব কান্নাকাটি করবে, ওরাই তো পাখিগুলোকে বড় করেছে। আমি কিন্তু তখন ছোট না, মোটামুটি প্রায় অনেকটাই বড়, 16-17 মতো আমার বয়স। একবার যে আমি তখন করলাম কি, ওখান থেকে আমি 2টা টিয়া পাখির বাচ্চা নিয়ে আসলাম। 2টা টিয়া পাখির বাচ্চা আনলাম এবং বাকি 2টাকে আমি রেখে আসলাম, যাতে মা এবং বাবা টিয়া পাখির সাথে চলে যায়। ওরা তো ওদের 2টো সন্তানকে পাবে, 4টাকে না পাইলেও, এই জন্য আমি 2টাকে নিয়ে আসলাম। এবং ওই গর্ত থেকে 2টা টিয়া পাখিকে নিচে নামিয়ে এনে আমি তখন এগুলোকে যত্ন আত্মি করতে শুরু করলাম। ওদেরকে খাওয়া দাওয়া থেকে শুরু করে যত প্রকার যত্ন করা দরকার আমি তেমন করেই যত্ন করতেছি। আমার মা আমাকে খুব বকা দেয়, কী দরকার টিয়া পাখি পালার, পাহাড়ি টিয়া পাখি পালতে হয় না, ছেড়ে দে। কিন্তু তারপরে ওদেরকে খাওয়ানো, ওদের যত্ন করা, গোসল করানো থেকে শুরু করে সমস্ত কিছু আমি ওদের বাবার মতো ওদেরকে যত্ন করে আস্তে আস্তে করে বড় হই। 2টো টিয়া পাখি একটা সময় যখন মোটামুটি ওদের পাখা গজায়, শরীরে লোম গজায়, একটু বড় হয়, আমি একদিন সুচিকে আমাদের ওই আমের বাগানে খবর দেই।
অন্য একটা উপজাতি মেয়েকে দিয়ে সূচিকে খবর দেওয়ার পরে সূচি তখন আমার বাগানে আসে। আসার পরে আমি সূচিকে বললাম যে সূচি দেখো, আমি তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। এই 2টা টিয়া পাখিকে আমি গর্ত থেকে এনে পালতেছি, মোটামুটি অনেক বড় করছি। আমি তো তোমার টিয়া পাখিগুলোকে মেরে ফেলেছি, টিয়া পাখিকে মারছি, এই জন্য তোমার মন অনেক খারাপ, তুমি আমার উপর অনেক রেগেও আছো। একটা কাজ করো, এই 2টা টিয়া পাখি তুমি নিয়ে যাও, এগুলো তুমি পালো এবং বড় করো, দেখবা তোমার আমি একটা মেরেছি, 2টা দিয়েছি, নাও। এবং সূচিও টিয়া পাখিগুলোকে দেখার পরে অত্যন্ত খুশি হয়, আমাকে বলে বাহ, পাখিগুলো তো অনেক সুন্দর, অনেক মায়াবী। ও আমাকে বলে 2টা না, তাহলে আমাকে একটা দাও, তুমি একটা নিয়ে যাও। আমি বললাম আরে না, আমার তো লাগবে না, আমি তো এমনিই পালতেছিলাম, বড় করতেছিলাম তোমার জন্য, তোমার যদি লাগে তো তুমি নিয়ে যাও, 2টাই তুমি নিয়ে যাও, আমার কোনো দরকার নাই। ও আমাকে বলে না, একটা আমি নিয়ে যাব, একটা তুমি নিয়ে যাবা, 2টা একসাথে বড় হবে। এটা বলার পরে আমি তখন আস্তে আস্তে করে টিয়া পাখিগুলো, ও একটা নিয়ে গেল আর একটা আমি নিয়ে আসলাম, আমরা দুজনেই তখন টিয়া পাখিগুলোকে আস্তে আস্তে করে বড় করতেছি এবং মাঝে মাঝে ওদের মিলনও ঘটাই, একসাথে রাখি। এরকম করতে করতে টিয়া পাখি 2টাই প্রায় শিকার হয়ে যায়, আমাদের 2টা দুজনের কাঁধেই থাকে এবং আমাদের সাথে খুব মধুর মাখামাখিও হয়। এমন করতে করতে সুচিং জানি কার মাধ্যমে জানতে পারে ওকে আমি দেওয়া টিয়া পাখিটা একটা মেয়ে টিয়া পাখি। ও আমাকে বলে আমারটা তো মেয়ে, এবং আমি আমারটাকে পরীক্ষা করাই, ওখানকার লোকজনকে দেখায় যে পাহাড়ি মানুষরা আছে, তো ওরা বলে আমারটা নাকি ছেলে। তো সুচিং একদিন আমাকে বলতেছে চলো না আমরা একটা কাজ করি, আমরা দুজনে মিলে আমাদের এই 2টা টিয়া পাখির বিয়ে দিয়ে দিই, তোমারটার আর আমারটার মিলে আমরা বিয়ে দিই। আমি তখন বললাম এটা কেমন কথা, টিয়া পাখির গিয়ে বিয়ে হয় নাকি? ও আমাকে বলে খুব মজা হবে, চলো না আমরা এটাকে বিয়ে দিই। এবার আমি আমার মাকে বিষয়টা বললাম, মাও তখন আমার সাথে খুব রাগারাগি করতেছে, তুই কি ছোটো মানুষ, এখনও ছোট আছিস, এত বড় হয়েছিস, এটা কোনো কথা হইল? আমি বললাম না মা, সুচিংয়ের সাথে কথা হয়েছে, আমরা আনুষ্ঠানিকভাবে আমার টিয়া পাখিটাকে সুচিংয়ের টিয়া পাখিকে বিয়ে করাই নিয়ে আসবো। এই কথা বলে আমার মা তখন বলতেছে এইটা কোনো কথা, এরকম করে বলে। তারপরেও আমাদের এলাকায় যে পাহাড়ি অন্য মানুষগুলো আছে তাদের অনেকের কাছে বিষয়টা বলার পরে সবাই বিষয়টাতে অনেক আনন্দিত হলো, সবাই বলল হ্যাঁ এটা অনেক মজার একটা উৎসব হবে। এবং সবার কথা মতো আমি মোটামুটি তখন 2টা জংলি জোগাড় করি বলতে আমার জমানো টাকা দিয়ে 2টা জংলি কিনি, যেটাকে শুয়োর বলে, 2টা শুয়োর কিনি। এবং কেনার পরে এগুলোকে তখন আমরা রান্না করার জন্য প্রস্তুত করি। একদিন রাতের বেলায় 2টা শুয়োরকে ঠিকমতো আমরা রান্নার জন্য ব্যবস্থা করি এবং এগুলোকে রান্না করি। দেন বিভিন্ন এলাকার লোকজন আমাদের সহ আশেপাশের পাহাড়ি অনেকদেরকে দাওয়াত দিই এবং এরই মাঝে মুসলিম 2-1জনকেও বলি, ওরাও তখন আসে। সুচিং তখন তার টিয়া পাখিটাকে খুব সুন্দর করে সাজুগুজু করে আমার বাড়িতে নিয়ে আসে এবং আমি আমার টিয়া পাখিটাকে দিয়ে সুচিংয়ের টিয়া পাখির সাথে তখন বিয়ে পড়াই। 2টোর একসাথে বিয়ে হয়, একসাথে 2টাকে আমরা আমাদের ঘরে থাকতে দিই এবং এরপর থেকে সুচিংয়ের টিয়া পাখিটা আমার সাথেই থাকতো, আমাদের ঘরেই থাকতো, যেহেতু 2টাই শিকারই ছিল, কোনোটাই বাড়ি ছেড়ে যেত না। একবার যাই সুচিং 5 দিন 4 দিন পরে এসে আমার বাড়ি থেকে টিয়া পাখিটাকে নিয়ে যেত, নিয়ে কয়েকদিন ওর কাছে রাখতো, আমি আবার আমার টিয়া পাখিটাকে নিয়ে ওর বাড়ি থেকে ওর টিয়া পাখিটাকে নিয়ে আসতাম। 2টো টিয়া পাখির মাঝে তখন এক ধরনের মধুর ভালোবাসা চলতেছিল। বিষয়টা ছিল এরকম, আমারটা পুরুষ ওরটা মেয়ে, বিয়ে হয়েছে, আমি আমারটার বাবা আর ও ওরটার মা, এমন করে আমরা আমাদের দায়িত্বগুলো পালন করতেছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে সুচিংয়ের সাথে আমার মোটামুটি একটা মধুর সম্পর্ক তৈরি হয়ে যায় এবং আমরা পাহাড়ি মানুষ হিসাবে এখানকার লোকাল যে মানুষরা আছে সবাই আমাদেরকে অনেক ভালোবাসে। প্রত্যেকেই বলে যে সুচিং আর আমরা দুজনেই নাকি খুবই রোমান্টিক, খুবই ফ্রেন্ডফুল, খুবই ভালো, এরকম করে সবাই আমাদেরকে অনেক আদর যত্ন এবং ভালোবাসে। এরকম করে সময়গুলো আস্তে আস্তে করে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল, সময়গুলো কাটতেছে আর সুচিংয়ের সাথে আমার মনের লেনাদেনা খুব ভালো করেই বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে করে দুজনের মাঝে একটা মধুর সম্পর্কে লিপ্ত হয়ে যায় এবং এই সম্পর্ককে ভালোবাসা বলে না কি বলে আমি এটা ঠিক জানি না, কিন্তু আমি সুচিংকে মন থেকে অনেক বেশি ভালোবাসি, এতটাই ভালোবাসি যে ভালোবাসার বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। রোজ সকালে ও আর আমি শীতে ভেজা সকালে আমরা দূর পাহাড়ের উপরে উঠি, আসমানের উপরে মনে হয় যেন আমরা দাঁড়িয়ে আছি, কালো মেঘগুলো সাদা মেঘের দলগুলো আমাদের সামনে দিয়ে বেশি বেশি যেত। এমন এক রোমান্টিক সময় আমি আর সুচি পার করেছি যেটা বর্তমান সময়ের সিনেমাগুলোকেও হার মানাবে। সুচিং আর আমার প্রেমের সম্পর্ক এতটাই মধুর ছিল যেটা মুখে বলে শেষ করা যাবে না। সুচিং আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম। প্রতিদিন দূর পাহাড় থেকে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন ফজরের আজান দিত, আমি আর সুচিং তখনই ঘুম থেকে উঠে উঁচু কোনো পাহাড়ের উপরে চলে যেতাম। সেই পাহাড়ের উপরে বসে সূর্য ওঠা দেখতাম, সূর্যকে একসাথে আমরা ওয়েলকাম জানাতাম। ও আমার কাঁধে মাথা রেখে সূর্যের দিকে তাকিয়ে থাকতো, মনে হয় যেন
পাহাড়ি ওই জনগোষ্ঠী মানুষের মাঝে আমি আর সূচি প্রথম সূর্য দেখতাম এবং প্রায় প্রতিদিন বিকেলে সূর্যকে বিদায় জানানোর জন্য আমি আর সুচিং দূর পাহাড়ের উপরে বসতাম এবং সূর্যকে আমরা গুড বাই বলতাম। সুচিংয়ের সাথে আমার ওই সূর্যের সম্পর্কটা অনেক মধুর ছিল। হাঁটি হাঁটি পাপা করে আমার ভালোবাসার সম্পর্কটা একটু একটু করে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এভাবে সময়গুলো কাটতে কাটতে হঠাৎ করে একটা পর্যায়ে একটা সমস্যা আমাদের পরিবারে দেখা দেয়। সমস্যাটা হচ্ছে ঠিক এরকম, আমার বাবা হুট করে সিদ্ধান্ত নেয় যে আমার বাবা এখানে থাকবে না, আমার বাবা এখান থেকে চলে যাবে। এখান থেকে চলে যাবে তার কারণ হচ্ছে আমার বাবা এখানে থেকে ঠিকমতো তার ধর্ম পালন করতে পারে না, তার ধর্মকর্ম ঠিকমতো হয় না এবং ইদানিং আমার বাবার সাথে মায়ের সম্পর্কটাও খুব বেশি যাচ্ছে না। কারণ আমার বাবা যে মুসলিম ধর্ম পালন করে এবং আমাকে ওই ধর্ম পালন করার জন্য উৎসাহিত করে, আমাকেও নামাজ পড়ায়, আমাকেও বিভিন্ন ধরনের ইসলামিক কথাবার্তা শোনায়, ঘরের মধ্যে আল্লাহ লেখা রাখে। এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আমার মায়ের সাথে আমার বাবার একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। দ্বন্দ্বের মাত্রাটা এতটাই তীব্র হয়ে যায় যে দুজনে আর একসাথে থাকার কোনো রকমের পরিস্থিতি নেই। আমার বাবা তখন সিদ্ধান্ত নিল যে আমার বাবা ওই পাহাড়ি এলাকা ছেড়ে বান্দরবন ছেড়ে চলে যাবে। আমাকে তখন বলল যে দেবাশু, আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে থাকবো না। আমি তখন বাবাকে বললাম, বাবা এটা কী বলো? মায়ের সাথে পাহাড়িদের খুব ভালো একটা সম্পর্ক নাই এবং সম্পর্ক না থাকার একটাই কারণ, সেটা হচ্ছে মা তোমাকে বিয়ে করেছে এবং মা তোমাকে বিয়ে করার পরে পাহাড়ি প্রায় সব মানুষগুলোই আমার আম্মার সাথে দুর্ব্যবহার করে, আমার আম্মার সাথে খারাপ ব্যবহার করে। এরপরও আমরা মাকে এভাবে একা রেখে চলে যাব, এটা কেমন কথা হলো? আমার বাবা বলে, দেখ এখানে যদি থাকতে হয় তাহলে এতদিন মোটামুটি ভালোভাবেই ছিলাম, খুব বেশি একটা সমস্যা হয় নাই। কারণ এতদিন শত্রু ছিল আমার বাইরে, কিন্তু ঘরে আমার তেমন কোনো শত্রু ছিল না। কিন্তু এখন আমার ঘরের শত্রু পয়দা হয়েছে, তোর মা আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমি আর তোর মায়ের সাথে এক ঘরে এভাবে বসবাস করা সম্ভব না, কারণ তোর মা এখন আর আমাকে আমার ধর্ম পালন করতে দেয় না। আমি তখন বললাম যে বাবা এইটা কী ধরনের কথা? তুমি যদি এই ধর্ম পালন করো তাহলে মা বাধা দিবে কেন? আর বিশেষ করে আমার কিন্তু ব্যক্তিগতভাবে ওই মুসলিম ধর্মটা ভাল লাগতো। মুসলিমদের নামাজ পড়া, বিশেষ করে ওদের ওই রোজা রাখা, মানে ভোর রাতে রোজা রাখা, এরপরে সারাদিন না খেয়ে থাকা, এই বিষয়টা আমার কাছে অত্যন্ত ভালো লাগতো। বিশেষ করে রোজার জন্য মুসলিম ধর্মটাকে আমি অনেক পছন্দ করতাম। কিন্তু আমার বাবা বলে উঠলো যে তোর মা আমাকে ডিরেক্টলি বলে দিয়েছে আমি যদি এই ধর্ম পালন করি তাহলে তোর মা থাকবে না। শুধু তো থাকবেই না, তোর মা এখানে পাহাড়ি যে সর্দার আছে, সর্দারের কাছে আমার নামে বিচার দিবে এবং যদি পাহাড়ি সর্দারের কাছে আমার নামে বিচার দেয় যে আমি আজকে বহু বৎসর ধরে ওদেরকে ধোকা দিয়ে আসছি, ওদের মন্দিরে যাচ্ছি, পূজা করতেছি, কিন্তু ঘরে এসে আমি আমার মুসলিম ধর্মই পালন করতেছি, তাহলে কিন্তু আমার অনেক সমস্যা হবে। এমন হতে পারে যে পাহাড়ি ওই জনগোষ্ঠীরা আমাকে মেরে, আমাকে কাবাব বানিয়ে আমার মাংস ওরা খেয়ে ফেলতে পারে। ওরা মানুষ হিসাবে যে কথাটা জঘন্য, ওদের খারাপ সময় না আসলে, খারাপ রূপ না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমি তখন বললাম, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? আমার আব্বা বলে, কথা একটাই, আমরা এখান থেকে চলে যাব, আমরা আর এখানে থাকবো না এবং আমরা এখানে আর কখনো আসবো না, আমি তোকে নিয়ে চলে যাব। আমি তখন বললাম, যাওয়া ভালো কথা, কিন্তু কোথায় যাবা? যাওয়ার কি কোনো সিদ্ধান্ত নিয়েছো? আমার বাবা বলে আমি ডিরেক্টলি চট্টগ্রামে চলে যাব। আমরা যেখানে আমের সাপ্লাই দিতাম, আমের সাপ্লাইগুলো আমরা যেখানে দিতাম সেখানকার মানুষগুলোর সাথে আমার মোটামুটি ভালো সম্পর্ক আছে। আমরা সেখানে গিয়ে, আমার কাছে কিছু পুঁজি আছে, ওই পুঁজি দিয়ে আমি ওখানে গিয়ে আমের ব্যবসা করব, আম কাঁঠাল সহ বিভিন্ন পাহাড়ি ফলের ব্যবসা করব। এখানে আর থাকবো না, এখান থেকে চলে যাব। তারপর আমি বাবাকে বললাম যে বাবা, এটা করা ঠিক হবে না, আমার কাছে মনে হয় যে তুমি আরেকটু টাইম নাও, আরেকটু সময় নাও, মাকে দেখো না কোনোভাবে চেঞ্জ করা যায় কিনা, মা একটু পরিবর্তন হয় কিনা। কিন্তু আমার বাবা কোনোভাবেই আমার আর কোনো কথা আমলে নিল না। বাবা একটা কথাই বললো যে আমি এখান থেকে চলে যাব, এখন তুই যদি মনে করিস আমার সাথে যাবি তাহলে তুই চল, আর যদি তুই না যাস তাহলে তোকে সাকমা হয়ে যেতে হবে, তুই আমাদের ধর্মের সাথে থাকতে পারবি না। আর বিশেষ করে ধর্ম পড়ে, কিন্তু আগে আমি আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। আমার মাকে আমি যতটা না ভালোবাসি তার চেয়েও বেশি আমার বাবাকে ভালোবাসি। আমি আমার বাবাকে এটা বলতেও পারতেছি না যে আমি সুচিংয়ের সাথে প্রেমে আছি, আমি সুচিংকে ভালোবাসি, এটাও বাবাকে বলতে পারতেছি না। বাবা আমাকে নিয়ে যাওয়ার জন্য এতটাই ঝামেলা করতেছে যে আমার পক্ষে আর এই বান্দরবনে পাহাড়ি জায়গায় থাকা আর সম্ভব হচ্ছিল না। একদিন গুটগুটে রাতের অন্ধকারে আমি আর বাবা বান্দরবনের ওই উঁচু উঁচু পাহাড়ের এলোমেলো পথ ধরে পাহাড় থেকে নেমে আমরা বান্দরবন সিটিতে চলে আসি এবং সকালবেলা ভোরের বাসে বান্দরবন থেকে আমরা কেরানীহাট দিয়ে চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিই এবং একটা পর্যায়ে আমি আর বাবা চট্টগ্রামে চলে আসি। বাবার কাছে মোবাইল ফোন ছিল ওই সময়, কিন্তু বাবা তার মোবাইল ফোনটা বন্ধ করে দেয়। আমি আসার সময় সুচিংকে কোনো কিছু বলে আসতে পারি নাই, সুচিংকে কোনো কিছু বলে আসার সুযোগ আমার হয়নি। কিন্তু সুচিংদের বাড়ির সামনে একটা দোকান আছে, মুদির দোকান বলবো না, মুদির দোকানের মতো একটা ছোট দোকান আছে, ওই দোকানের আবার একটা মোবাইল নাম্বার আমার কাছে আছে।
তো ওই মোবাইল নাম্বারটা আমি তখন ওই মোবাইল নাম্বারটা নিয়ে আসছি এবং মোবাইল নাম্বারটা আনার পরে আমি প্রায় 3 দিন পর্যন্ত আর পাহাড়িদের সাথে কোনো যোগাযোগ করিনি। 3 দিন পরে আমার শুটিংয়ের জন্য এত পরিমাণের কষ্ট হচ্ছে যে কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। যার জন্য আমি অনেক দূরের একটা মোবাইল দোকানে গিয়ে আমি তখন ওই দোকানদারের নাম্বারে কল করি। তিনিও তখন উপজাতি ছিল। ফোন দিছি, ফোন দেওয়ার পর উনি রিসিভ করছে। আমি তখন বললাম যে দাদা আমি দেবাংশু। দেন আমাকে বলতেছে যে আরে দেবাংশু, তুই আর তোর বাবা কোথায় চলে গেলে? তোর মা তোদেরকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেল। বান্দরবন শহরে এখানে সেখানে বিভিন্ন জায়গায় তোদেরকে খুঁজতেছে, তা কোথায় চলে গেলি? আমি তখন বললাম দাদা একটা অনুরোধ করবো, রাখবেন? তো বলে হ্যাঁ বল না, কী অনুরোধ? আমি বললাম একটু সুচিংকে ডেকে দিবেন, আমি একটু সুচিংয়ের সাথে কথা বলবো। বলে সুচিং তো একটু আগে আমার দোকান থেকে গেল। আচ্ছা দাঁড়া, সুচিংয়ের বোন আছে, ওরে বলি আর সুচিংকে ডাইকা দিতে। আমি বললাম দেন। আমি বললাম কাউরে বললেন নাকি তো আবার যাতে কেউ না জানে? বলে না না, কেউ জানবে না, তুই টেনশন করিস না। দেন এরপরে সুচিংয়ের ছোটো বোনকে দিয়ে সুচিংকে ডেকে আনা হয়। আনার পরে সুচিংয়ের কাছে মোবাইল ফোনটা দিলে পরে ও চিৎকার করে কেঁদে ওঠে। মোবাইল ফোনটা নিয়ে দোকানের পিছনে যায় এবং গিয়ে কেঁদে ওঠে যে তুমি এটা কী করলা, তুমি এটা কীভাবে করতে পারলা, আমার সাথে এতটা দিন কথা না বলে তুমি কোথায় হারিয়ে গেলা? খুব কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম সুচিং, আমি তোমাকে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শোনো, কিন্তু এই কথাগুলো তুমি কারো কাছে বলো না। ও আমাকে বলে না না না, আমি কারো কাছে বলবো না, আমার কোনো সমস্যা নেই, বলো। আমি তখন সুচিংকে বললাম যে সুচিং, এই ঘটনা, আমার বাবা মুসলিম ধর্ম পালন করতো, মানে আমাদের পারিবারিক যে একটা গোপনীয় কথা ছিল, ওই গোপন কথাটা আমি তখন সুচিনের কাছে প্রকাশ করি। এবং প্রকাশ করার পরে ও তখন অবাক হয়ে যায়। ও বলে তোমার বাবা যেটা করেছে এটা আলবাদ একটা ভালো কাজ করেছে, উনি যদি এই কাজটা না করতো তাহলে ওনার অনেক বিপদ হয়ে যেত, উনি অনেক বিপদে পড়ে যেত। কারণ আমাদের সাকমা জনগোষ্ঠী খুবই খারাপ, যদি কখনো এই বিষয়গুলো জানতে পারতো তাহলে তোমার আব্বার অনেক ক্ষতি করতো। ভালো হয়েছে তুমি আমার কাছে এই বিষয়গুলো বলেছো, কিন্তু এই বিষয়গুলো তুমি দোকানদারের কাছেও বললো না। আমি তখন বললাম যে না না না, আমি বলবো না, তবে তোমার যখন মন চায় তুমি আমাকে এই নাম্বারে কল দিও, আমি দোকানদারকে বলে দিব আমি এই নাম্বারে কল দিও। বলো আচ্ছা ঠিক আছে। এরপর থেকে ওই দোকানের ফোন দিয়ে সুচিংয়ের সাথে আমার টুকিটাকি কথা হতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি তখন একটা মোবাইল ফোন কিনি। একটা মোবাইল ফোন কেনার পরে ওই মোবাইল ফোন দেওয়া আমি তখন আস্তে আস্তে সুচিংয়ের সাথে এইভাবে ওভাবে বিভিন্নভাবে কথাবার্তা বলি এবং সুচিংয়ের সাথে মোটামুটি আমার একটা ভালো সম্পর্ক হয়। তো কথাবার্তা বলতেই থাকি এবং আমি আমার বাবাকে তখনও বলতে পারতেছি না যে আমি সুচিংকে পছন্দ করি, সুচিংকে বিয়ে করব, এরকম কিছু আমি বাবাকে বলতে পারতেছি না, যেহেতু বাবাও একটা ধরা খেয়ে আসছে বা উপজাতিকে বিয়ে করে বাবাও এরকম হয়েছে। এমন করতে করতে আমি সুচিংয়ের মাধ্যমে খবর পেলাম যে সুচিংয়ের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। পাহাড়ের ওখানে কোনো এক পাহাড়ির সাথে ওর বিয়ে ঠিক হয়েছে এবং সেখানে ওকে বিয়ে দিয়ে দিবে। এবং সুচিং ভীষণ কান্নাকাটি করতেছে। আমাকে বলে তোমার সাথে যে আমার সম্পর্ক আছে এটা দোকানদারের সাথে যে আমি ঘন্টার পর ঘন্টা মোবাইল দিয়ে কথা বলি উনি সম্ভবত আমার বাবার কাছে বলে দিয়েছে, আর দোকানদার আমাকে বলছে আমাকে আর মোবাইল ফোন টোন দিবে না, তোমার সাথে আমাকে আমার কথা বলতে দিবে না। আমি তখন বললাম সুচিং যদি এরকম হয় বিশ্বাস করে আমি বাঁচবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি যদি আমার কাছ থেকে চলে যাও আমার লাশটাও কেউ খুঁজে পাবে না সুচিং। তখনও আমাকে বলে আমি কি করব, আমাকে আর মোবাইল দিবি না? উনি বলেছে আজকেই শেষ, আমি যতটুকু কথা বলার যাতে আজকেই কথা বলিনি, উনি আর আমাকে মোবাইল দিবে না। একটা পর্যায়ে তখন সুচিং লাইনটা কেটে দিল। ঘণ্টাখানিক পর আমি মোবাইলে আবার কল দিলাম, দাদা তখন রিসিভ করলো। আমি দাদারে বললাম যে দাদা আপনি নাকি বলছেন যে আমাকে আর সুচিংয়ের সাথে কথা বলতে দিবেন না। উনি বলে জানি তো তুই সুচিংয়ের সাথে প্রেম করিস, কিন্তু সুচিংয়ের বাবা বিষয়টা জেনে গেছে এবং জেনে যাওয়ার কারণে তিনি বলেছে যদি আমি আমার দোকান থেকে আর কোনো দিন সুচিংয়ের সাথে তোকে কথা বলাই দিই তাহলে উনি আমার দোকানটা এখান থেকে ভেঙে দিবে। মানে আমার দোকানটা যে জায়গায় ওইটা কিন্তু সুচিংদের পাহাড়, তা সুচিংয়ের বাবা যদি আমাকে এখান থেকে উঠাই দেয় তাহলে তো আমার ব্যবসায় নষ্ট হয়ে যাবে, আমি এটা আর করতে পারবো না, বাপু তুই আমার নাম্বারে আর ফোন টোন দিস না। আমি তখন খুব বিবেকে পড়ে গেলাম। এরপরে আমি বারবার সুচিংয়ের ওই বাড়ির দোকানের নাম্বারে কল দিচ্ছি, বাট আমার এই কলটা আর কেউ রিসিভ করে না, কল আর কেউ ধরে না। এক পর্যায়ে খুব ভেঙে পড়লাম, কান্নাকাটি করতে শুরু করলাম। বাবার কাছে তখন আমি বাধ্য হয়ে বলেই ফেললাম যে বাবা এমন এমন ঘটনা, আমি সুচিংকে ভালোবাসি, আমাকে বিয়ে করতে চাই। আমার বাবা তখন আমারে বলল যে দেখ প্রথম কথা হচ্ছে তুই ভুলেও পাহাড়ের ওইদিকে যাইস না, কারণ ওইদিকে গেলে ওরা তোরে মেরে ফেলবে, পাহাড়িদেরকে আমার চেয়েও ভালো আর কেউ চিনে না। আর দ্বিতীয় কথা হচ্ছে তোর মাকে বিয়ে করে একটা উপজাতি মেয়েকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। উপজাতি মানুষগুলো দেখতে যেমন ভোলাবালা মনে হয়, ওদের চেহারা শরীরের ছাদা চামড়া যতটা ভালো মনে হয়, কিন্তু ভিতরগতভাবে তারা অতটা ভালো না, তারা মানুষরূপী এক একটা নরপিশাচ। ওরা যে কি করতে পারে তা তুই স্বপ্নও চিন্তা করতে পারবি না। তোর কাছে আমার অনুরোধ বাবা তুই ভুলেও
এই কথা আর কারো কাছে বলিস না। তুই সুচিনকে পছন্দ করিস বা সুচিনকে ভালোবাসিস, তোর এই ভালোবাসা তুই তোর মনের কবরে কবর দিয়ে দে। তুই সুচিনকের কথার মুখ থেকে বের করিস না, কারণ সুচিনের কথা জানতে পারলে ওই পাহাড়ি জনগোষ্ঠী তোর মায়ের অনেক ক্ষতি করবে। যদি মায়ের ভালো চাস তাহলে আর এই মেয়ের কথাটা বলিস না। আমি তখন পুরো বিপাকে পড়ে গেলাম। সুচিনের সাথে যোগাযোগের কোনো মাধ্যম আর আমার রইল না। আমি ঘন্টার পর ঘন্টা ওই নাম্বারে কল দিয়ে যাচ্ছি, 1000টা কল দিলেও ওই দোকানদার দাদা আর আমার কলটা রিসিভ করে না। এরকম করে মাসের পর মাস কেটে গেল, আমি আর সুচিনের কোনো খবর পেলাম না। তখন আমি কান্নায় ভেঙে পড়লাম, আমার সুচিন কোথায় চলে গেল, ওর কি বিয়ে হয়ে গেল, আদৌ কোথায় বিয়ে হলো। এরকম করে তখন আমি আস্তে আস্তে করে কিছুদিন পরে পাহাড়ি ওই জায়গায় যাইতে চেষ্টা করি। সেখানে বান্দরবন শহরে একটা মুসলিম ভাই, ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আমি একদিন বান্দরবন শহরে গিয়ে ওর সাথে দেখা করি। ওর আবার পাহাড়িদের সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক আছে। ওর হাতে পায়ে ধরে কান্নাকাটি করে বললাম যে তুই কারো কাছে বলিস না যে আমি তোর কাছে আসছি। সুচিনের কী হয়েছে? ওর মাধ্যমে আমি জানতে পারলাম যে সুচিনের অনেক আগেই বিয়ে হয়ে গেছে এবং ওদের পাড়াতেই বিয়ে হয়েছে এক লোকের সাথে। এটা জানার পরে আমার তখন কলিজাটা ভেঙে গেছে। আমি এটা মেনে নিতে পারলাম না। এবং যখন আমি এইটা জানতে পারলাম যে দাদাকে আমি ফোন করতাম, যে দাদার সাথে আমি কথা বলতাম, সুচিন ওই দাদাটাকেই বিয়ে করেছে, মানে ওদের ধর্মের ওই লোকটাকে বিয়ে করেছে। এটা জানার পরে তো আমি আরও বেশি ভেঙে পড়ি, যে কারণ তিনি তো সব কিছু জানতো যে সুচিনের সাথে আমার সম্পর্ক আছে, আমি সুচিনকে ভালোবাসি, এগুলো তো তিনি সব কিছুই জানতো। তো তিনিও যখন সুচিনকে বিয়ে করেছে, তার মানে এখানে আর অবশিষ্ট কোনো কিছু থাকে না। এরপর আমি আর ওই দাদার নাম্বারে কল দিই না, কিন্তু ভাইটারে বলি যে সুচিনের সাথে যোগাযোগ করার কোনো মাধ্যমকে আমাকে দিতে পারবা, ওরা আমি খুব মিস করি, মানে খুব খারাপ লাগে। ও আমাকে বলে ঠিক আছে তুমি আমার নাম্বার নিয়ে যাও, কোনোভাবে যদি সুচিনের সাথে আমার যোগাযোগ হয় তাহলে আমি সুচিনকে তোমার কথা বলবো এবং আমি সুচিনের কাছ থেকে সুচিনের ফোন নাম্বার নিব অথবা আমার নাম্বারটা তোমাকে দিব। এই কথা বলে ওই দাদার সাথে আমার এই কথা হলো, আর কোনো কথা নাই। এরপর থেকে আমি মাঝে মাঝে দাদাকে ফোন করি যে দাদা সুচিনের কোনো সন্ধান পাওয়া গেল, দাদা সুচিন এখন কোথায় আছে, কোন জায়গায় আছে, কোনো সন্ধান কে পাইছেন। বারবার ওই দাদাকে ফোন করি। দীর্ঘ প্রায় 1.5 মাস পরে ওই দাদা আমাকে সুচিনের নাম্বার দেয়। আমাকে বলো অনেক কষ্ট করে নাম্বারটা জোগাড় করেছি। দাদা বলতে আমাদের ওই মুসলিম ভাইটা যিনি বান্দরবন শহরে থাকে, তার সাথে আমরা একসাথেই পড়াশোনা করেছিলাম, এই দিয়ে তার সাথে আমার সম্পর্ক। সে আমাকে সুচিনের নাম্বারটা দেয়। এর মাঝে আমি একটা কাজ করে ফেলি বলতে এইটা, আমি সুচিনকে হারানোর পরে বা সুচিনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমি বিভিন্ন দিকে ঘোরাফেরা করতাম। মানে আমার ভিতরে আমি ছিলাম না, এক অন্যরকম মানুষে রূপান্তরিত হয়ে গেছি। যার কারণে আমরা যে বিল্ডিংয়ে ভাড়া থাকতাম ওই বিল্ডিংয়ের দোতলা এক ডোম থাকতো। ডোম মানে তিনি হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী মানুষ, একটা হসপিটালে তিনি লাশ কাটতো। তো আমার ভিতর তখন কেন জানি মনে হলো মানুষের প্রতি আমার মায়া ভালোবাসা উঠে গেছে। আমি ওই ড্রোমের সাথে ওনার সাথে কথাবার্তা বলে হসপিটালে আমি তখন লাশ কাটতাম বলতে আমি তো আর লাশ কাটতাম না, ওনার সাথেই থাকতাম এবং তিনি লাশ কাটতো, বিভিন্ন ধরনের লাশ কাটতো এবং এগুলোকে আমি ওনাকে সাহায্য সহযোগিতা করতাম, ওনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতাম। ওই লোকটা হিন্দু ছিল কিন্তু দাদা আমাকে অনেক ভালোবাসতো, অনেক বেশি ভালোবাসতো। যাই হোক, তো দাদার সাথেও কাজ করে কিছু টাকা পয়সাও আছে। এদিক দিয়ে প্রায় 1.5 মাস পরে তখন আমি সুচিনের নাম্বারটা পাই এবং আমি সুচিনকে ফোন করি এবং ফোন করার পরে সুচিন তখন কলটা রিসিভ করে। নেটওয়ার্কের কারণে আমি কথা খুব ক্লিয়ার বুঝতেছিলাম না, একটু কথা বলি তো কেটে যায়। তো সে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ফোন করতেছি, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমাকে ফোন করতেছি, এই কথা আমাকে বলে। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে হয়তো ফোন করবে, আমি এটা ভেবে তখন ওইখানে বসে আছি। তা এরকম করতে করতে প্রায় দিনটাও কেটে গেল, সুচিন আর আমাকে কল দিল না। পরের দিন আমি আবার দুপুরবেলা কল দিলাম, কল দিতেও ভয় পাই, কারণ ওর জামাই যদি সাথে থাকে, কারণ ওর হাজব্যান্ড তো জানে ওর সাথে আমার একটা সম্পর্ক আছে। এটা জানার পর যদি উনি কলটা রিসিভ করে তাহলে তো বড্ড সমস্যা হয়ে যাবে। তো এরকম করে প্রায় 3-4 দিন পরে আমি 5 মিনিটের জন্য সুচিনের সাথে কথা বলতে পারি। আমি খুব কান্নাকাটি করি যে সুচিন আমার খুব কষ্ট হচ্ছে। ও আমাকে বলে আমারও অনেক কষ্ট হচ্ছে, এই লোকটা অনেক প্রতারক, সে বেইমানি করে আমাকে বিয়ে করছে, আমারও তাকে ভালো লাগে না, সে একটা নিমখারাপ বেইমান, সে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের সাথে বেইমানি করেছে। আমি তখন বললাম সুচিন আমি কি তোমার সাথে একটা বারের জন্য দেখা করতে পারি না? ও আমাকে বলে হ্যাঁ। তখন হসপিটালের একটা ডেট দেয় যে আমি অমুক দিন হসপিটালে যাব ডাক্তার দেখানোর জন্য বান্দরবন শহরে, তুমি বান্দরবন শহরে আসলে তোমার সাথে আমার দেখা হবে। একটা ডেটও আমাকে দেয় এবং সেই ডেটে আমি জাস্ট ডেটটার জন্য অপেক্ষা করতেছিলাম যে ডেটটা কবে আসবে আর আমি কবে আমার সুচিনকে দেখার জন্য আমি বান্দরবন শহরে ছুটে যাব।
এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা ডেট আসে। সেই ডেটের আগের দিনে আমি তখন বান্দরবান শহরে চলে যাই এবং গিয়ে আমার বন্ধুর বাসায় থাকি। পরের দিন সকালবেলা বান্দরবানের ওই হসপিটালে সুজিং তখন আসে। আমার সাথে ওর অনেক মাস পরে দেখা হয়। ওকে দেখার পরে আমি আমার চোখের পানিগুলো ধরে রাখতে পারলাম না, অজরে কান্না করতে শুরু করলাম। ছোটো বাচ্চার মতো কান্না করতেছি দেখা ও আমাকে এসে জড়ায় ধরলো। আমার চেহারাটাও কিছুটা চাকমা কিছুটা মুসলিমের মতো ছিল, যার জন্য আমাকে কেউ ডাউট করতে পারতো না, কারণ আমি দেখতে ওদের মতোই ছিলাম। আমাকে জড়ায় ধরে কান্না করতেছে। ও আসলে ডাক্তার দেখাতে আসে নাই, কিন্তু ডাক্তার দেখানোর নাম করে ও আমার কাছে আসছে, কারণ এখানে একজন চাকমা ডাক্তার আছে, সবসময় আমাদের পাহাড়িরা এই লোকটাকেই দেখায়, তিনি ঢাকাতেও বসে। তো সুচিং মূলত এই লোকের কথা বলে আমার সাথে দেখা করতে আসছে। আমাকে জড়াই ধরে অজরে কান্না করতেছে, আমিও কান্না করতেছি। আমি বললাম যে সুচিং, এভাবে চলতে থাকলে তো আমি মরে যাব। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, আমার তো বেঁচে থাকার কোনো রাস্তা নাই, আমার তো খুবই খারাপ লাগতেছে। ও আমাকে বলে সমস্যা নেই, ঈশ্বরকে ডাকো, একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। আমি কি করব আমিও বুঝতে পারতেছি না, আমাকে খুব পাহারার মধ্যে রাখে। আমি তখন বললাম সুচিং চলো না আমরা পালায়ে যাই। আমাকে বলে না, এটা কখনো সম্ভব না, আমি এভাবে পালিয়ে গেলে আমার বাবা মায়ের উপর অনেক ঝামেলা আসবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে এখন থেকে সবসময় কথা বলবো, তুমি আমাকে ফোন দিও, এরপরে দেখা যাক কী হয়। আমি ওকে বলি সুচিং তুমি বাচ্চা নিও না, তুমি ভেবে নিলে আমি খুব কষ্ট পাবো। ও বলে আচ্ছা ঠিক আছে। এরকম করে ওর সাথে ঘন্টার পর ঘন্টা এখানে কথাবার্তা বললাম। দেন এরপরেও চলে গেল পাহাড়ের দিকে। আমি তখন আবারও চট্টগ্রামে রওনা দিলাম। এবার চট্টগ্রামে যাওয়ার পরে ওই ড্রোমের সাথে আমি তখন কাজ করি, একটা হসপিটালে কাজ করি। রুগী আসে, মানে লাশ আসে, লাশ কাটি, এমন করে আমার সম্পর্কটা তখন ওনার সাথে আসতেছে। প্রায় প্রতিদিন একটা দুইটা করে লাশ আসতেছে, উনি কাটতেছে এবং ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক থাকতেছে। তো উনি আবার মদ পান করতো, কিন্তু আমি কখনোই মদ পান করতাম না, ওনার সাথেই থাকতাম, বাট আমি এগুলো করতাম না। আমি পাহারা দিতাম, লাশের ঘর পাহারা দিতাম, কারণ চাকমা ছেলে হিসেবে আমার সাহস ছিল ভালো। উনি বলে যে এই কাজগুলো নাকি আমরাই ভালো করতে পারি। আমার সাহস ছিল ভালো, এই জন্য উনি আমাকে অনেক কাজ শিখিয়েও দিছে, কীভাবে লাশ কাটতে হয়, লাশের মাথা কীভাবে কাটতে হয়, ভিতর থেকে কলিজা গুদ্দা কীভাবে বের করতে হয়, কীভাবে কী করতে হয়। আমিও মাঝে মাঝে লাশ কাটতাম, মানে উনি পিছনে দাঁড়ায় থাকতো, লাশ কাটার ঘরে লাশ আসলে আমি বেশিরভাগ লাশ কাটতাম, উনি আমাকে সাহায্যও করতো, মানে আমাকে দেখাই দিত। এমন করে তখন সময়গুলো কাটতেছে, আমার আর কোনো কিছুর অভাব নাই। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি একটা ভালো অবস্থানের মধ্যে আছি। তখন নামাজও পড়তাম, আব্বুর সাথে থাকতাম। আর আব্বু তখন ফলের ব্যবসা করতো। আমাদের ওখানে দুইটা ফলের দোকান ছিল, দুইটা ফলের দোকান আমার আব্বা চালাইতো, একটা নিজে চালাইতো আর একটা লোক দিয়ে চালাইতো। আমি আব্বার সাথে বসতাম না, আমি ওই ড্রোমের কাজই করতাম। এরকম করে সময়গুলো কাটতেছে। আর শুটিংয়ের সাথে একদিন, 2 দিন, 3 দিন বলে আমি কথা বলতেছি। তো এরকম করে আরও প্রায় 2 মাসের মতো আমি শুটিংয়ের সাথে কথা বলি। একদিন দুপুরবেলা শুটিং হঠাৎ করে আমাকে ফোন দিয়ে অজরে কান্না করতেছে। কান্না করতে করতে বলতেছে যে দেবাশু তুমি আমাকে বিয়ে করবা, এমন করে। আমি তখন বললাম অবশ্যই বিয়ে করব, আমি তো তোমাকে ভালোবাসি। ও আমাকে বলে আমাকে নিয়ে যেতে পারবা? আমি বললাম পারবো না কেন, অবশ্যই পারবো। ও বলে আসো বান্দরবান শহর আসো, আমি চলে যাব। আমি বললাম কেন চলে যাবো, কেন কী হয়েছে? আমাকে বলে তুমি আসো, আমি চলে যাব। তো এই কথা বলার পরে আমি বললাম ঠিক আছে আমি আসতেছি। তো ও তখন বিকেলবেলা আসছে, বিকেলবেলা বান্দরবান শহরে আসছে। পরে আমার এক ক্লাসমেট মেয়ে বান্ধবী ছিল শহরেই, ওরে আমি ফোন করলাম। তা ওর কাছে তখন শুটিং চলে গেল। আমি প্রায় রাত্র 11:30টার দিকে আপনার কেরানীহাট থেকে বান্দরবান আসছি। আসার পরে আমি দেখতেছি আমার এই বান্ধবীর বাসায় ও কিন্তু ওর হাতে পায়ে অনেক কাটা দাগ, মানে মনে হলো ওকে মারছে। পরে আমি জিজ্ঞেস করলাম যে সুজিং কী হয়েছে, তোমার হাতে পায়ে এরকম দাগ কেন? ও আমাকে বলে আমাকে ওই নরপিসারটা অনেক মারছে, আমাকে অনেক মারছে, আমার শরীরে অনেক আঘাত দিছে। ও তখন দেখলাম যে হ্যাঁ ওকে অনেক মারছে, এবং ওর শরীরে মায়ের দাগগুলো দেখে আমার কাছে তখন অনেকটাই খারাপ লাগলো। আরে এভাবে ওকে মারলো কেন? আমি জিজ্ঞেস করলাম তোমাকে এইভাবে কেন মারলো? আমাকে বলে আমি তোমার সাথে কথা বলি, তোমার সাথে আমার কথা হয়, এটাও বুঝে গেছে, এবং সবসময় মোবাইল চেক করতো, চেক করে তোমার সাথে আমার কথা হইতো, এটা বুঝছে, বুঝার পরেও আমার গায়ে হাত তুলছে, আমাকে এভাবে মারছে। তো আমি কি করব বলো, আমি তো আর পারতেছি না। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি কান্নাকাটি করো না, তো তুমি কি আমার সাথে বান্দরবনে যাবা? আমাকে বলে এই খাগড়াছড়ি ইয়েতে যাবা, এই চট্টগ্রামে যাবা? পরে বলে হ্যাঁ আমি যাব। আমি বললাম তুমি মুসলিম হতে পারবা? আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। আমাকে বলে হয়ে যাব, প্রয়োজনে মুসলিম হয়ে যাব, মুসলিম হয়ে গিয়েও তোমার সাথে থাকবো, কোনো সমস্যা নাই। আমি বললাম ঠিক আছে চলো। ওই দিন রাতের বেলায় আমি সুচিংকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই, এবং চট্টগ্রামে আসার পরে আমি তখন ওকে সরাসরি বাসায় উঠাই, এবং বাসায় উঠানোর পরে আমার বাবা তোকে দেখার পর আসমান থেকে পড়ে। বাবা আমাকে টেনে বাসার ছাদে নিয়ে যায়, গিয়ে জিজ্ঞেস করে এটা কী হইলো দেবাশু, তুই এটা কী করলি? আমি তখন বললাম বাবা আসলে আমি সুচিংকে অনেক ভালোবাসি এবং আমি ওকে ছাড়া বাঁচব না। আমার আব্বা বলে এই মেয়ের না বিয়ে হয়েছে? আমি বললাম হ্যাঁ বিয়ে হয়েছে, ওদের বাসার সামনে যে দোকানদার ছিল ওই প্রতারক দোকানদারকে বিয়ে করছে, তো ওখান থেকে আমি ওকে নিয়ে চলে আসছি, আমি ওকে ভালোবাসি।
আমার আব্বা তখন খুব ভেঙে গিয়ে আমাকে বলতেছে, এই কাজটা তুই একদম ভালো করিস নাই, কারণ চাকমা উপগোষ্ঠীর মানুষগুলো ভালো হয় না। তোকে আমি এত বুঝাইলাম, এত বোঝানোর পরে তুই ওদের ধর্মের একটা মেয়েকে নিয়ে আসলি, এটা কি ঠিক হবে? আমি তখন বললাম, বাবা ঠিক হবে কি হবে না এটা আমি জানি না, তবে আমি সুচিংকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না, আমি ওকে অনেক ভালোবাসি। আমার বাবা বলে, যাই করিস এটা কিন্তু ভালো করিস নাই, এটা খুবই খারাপ একটা কাজ হয়েছে, তা এই কাজটা কিন্তু তোর ভালো হয় নাই। আমি তখন বললাম, বাবা এখন আমাদেরকে থাকার ব্যবস্থা করো। এরপর বাবা ওই বিল্ডিংয়েই বাবা যে থাকতো, 2টা রুম ছিল, এক রুমে বাবা থাকতো, আরেক রুমে আমি থাকতাম। তো আমার রুমে তখন আমার বাবা সুচিংকে থাকতে দেয়, এবং তার পরের দিনে আমার বাবা ধর্মীয় অনুযায়ী সুচিংকে মুসলমান বানায়, এবং সুচিং মুসলিম হওয়ার পর আমি সুচিংকে বিয়ে করি। বিয়ে করে আমরা তখন ওই বিল্ডিংয়ে আমি থাকতেছি, আমি তখন ডোমের কাজ করি, ওইখানে যাই, লাশ কাটা ঘরে থাকি। যদিও সুচিং আমাকে বারবার মানা করে যে এটাও শুনলে ওর ভয় লাগে, ওর খারাপ লাগে, আমাকে বলে তুমি এই প্রফেশনটার সাথে থেকো না, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজ করো, তোমার বাবার সাথে ব্যবসা বাণিজ্য করো, এটা করো ওইটা করো, অনেক কথা আমাকে বলে। কিন্তু আমার না ওই কাজটা ছাড়া আর কোনো কিছুই ভালো লাগতো না, আমি এইটাই করতাম, এবং ওইটার মধ্যে আমার এক ধরনের নেশা ঢুকে গেছে। মোটামুটি সব কথা তো প্রচার করা যাবে না, প্রকাশ করা যাবে না, ওই ড্রোনের কাজ করে লাখ লাখ টাকা ইনকাম করার একটা ভালো রাস্তাও কিন্তু আছে, একটা রাস্তাও আছে ইনকাম করার। আমাদের ভালো ইনকামও হতো, আমি মাস শেষে অনেক টাকা ইনকাম করতাম, অনেক বেশি টাকা আমার ইনকাম হতো। আমি ওই সময় অনেক ভালো বাইক চালাইতাম, অনেক ভালো বাইক আমার ছিল। আমি তখন ওকে নিয়ে, এই সুচিংকে নিয়ে খুব ভালো করে আমার সময়গুলো কাটতেছি, এইভাবে থাকতেছি। এবং সুচিংও তার পরিবারে কারোর সাথে আর যোগাযোগ রাখে নাই, ওর জামাই ওকে মারছে, ও রাগ করে চলে আসছে বান্দরবান, ওখান থেকে আমি ওকে নিয়ে আসছি। তো যাই হোক, ওর সাথে আমার ভালো সম্পর্ক, খুবই মধুর সম্পর্ক, সব কিছুই ঠিক আছে, কোনো সমস্যা নাই, ভালো আছে। এরকম করে দীর্ঘ প্রায় 4 মাসের মতো সুচিং আর আমি একই ঘরে থাকি। বাট এরই মাঝে সুচিং কোনো বেবি কনসেপ্ট করে নাই, কোনো বেবি হয় নাই, এবং কেন হয় নাই সেটার সঠিক কোনো উত্তর আমার কাছে না, আমি জানি না। 4 মাস পরে সুচিং তার বান্ধবীর সাথে মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে জানতে পারে যে সে চলে আসার পরে তার মা অনেক অসুস্থ হয়ে গেছে, এবং বান্দরবান শহরে তার মাকে ভর্তি করে রাখছে। তার মায়ের অবস্থা খুব খারাপ, হসপিটাল ওর মা। তা আমার কাছে কান্নাকাটি করে বলে, আমার না মাকে দেখতে অনেক ইচ্ছা করতেছে, আমার অনেক খারাপ লাগতেছে, আমি একটু মাকে দেখবো, এটা বলে কান্নাকাটি করে। আমি তখন বললাম যে তুমি যদি ওইখানে যাও, তোমার চাচুরা, তোমার বোনেরা, তোমার ভাই সবাই ওখানে আছে, তারা তো তোমাকে ধরে নিয়ে যাবে, তোমাকে তো আমার কাছে রাখতে দিবে না, তোমাকে নিয়ে যাবে। ও আমাকে বলে, কেউ আমাকে নিয়ে যেতে পারবে না, আমি তোমাকে বিয়ে করে ফেলেছি, তুমি আমার হাজব্যান্ড, আমাকে নিতে পারবে না, আমাকে বিশ্বাস করো, আমি 4 মাস তোমার সাথে সংসার করি, মা যদি আবার পাহাড়ি এলাকাতে চলে যায়, আমি মাকে দেখতে পারবো না, অন্তত বান্দরবান শহরে আমি মাকে একটা নজর দেখেই চলে আসবো। আমি তখন বললাম, বিপদ হবে না তো? আমাকে বলে, না কোনো বিপদ হবে না, আমার উপর তুমি বিশ্বাস রাখো, কোনো বিপদ হবে না, আমাদেরকে আল্লাহর রহমত করবে, আমরা তো এখন মুসলমান, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, কিছু হবে না, তুমি আমার সাথে চলো। এই কথা বলার পরে আমি তখন এই সুচিংয়ের সাথে রওনা দিলাম রাতের বেলায়, যে সকালবেলা ওর মাকেও হসপিটালে দেখে চলে আসবে। তো আমার বাবা আমাকে বলে দিছে আমি যাতে হসপিটালে না যাই, আমি যাতে বাইরে থেকে সুচিংকে যাতে হসপিটালে পাঠাই। এরপরে সুচিংয়ের কাছে মোবাইল ফোন ছিল, ওই মোবাইল ফোন দিয়ে আমি তখন সুচিংকে হসপিটালে পাঠাইলাম, এবং সকালবেলা প্রায় 11টার দিকে পাঠাইলাম হসপিটালে। আমি তখন হসপিটালের গেটের ওইদিকেই দাঁড়িয়ে আছি, মাস্ক পরে দাঁড়িয়ে আছে, আমাকে যাতে কেউ চিনতে না পারে, এবং ওর মাকে দেখে বলেছে 5 মিনিটের মধ্যে চলে আসবে। প্রায় 5 মিনিট দেখে প্রায় আধা ঘন্টা অতিবাহিত হয়ে গেল, সুচিং আর ওখান থেকে বের হচ্ছে না, হসপিটাল থেকে বের হয় না, এবং বের না হওয়াতে আমার টেনশন অনেক বেড়ে গেল, কী ব্যাপার বের হচ্ছে না কেন, বের হয় না কেন। একটা বার হলো কি, আমি ওর নাম্বারে তখন কল দিলাম, নাম্বারে কল দিয়ে দেখলাম যে ওর নাম্বারটা বন্ধ থাকার পরে আমি আস্তে আস্তে করে ভিতরে ঢোকার জন্য ট্রাই করতেছি, এরই মাঝে আমার বাবা আমাকে কল দিছে, রিসিভ করছে। আমি তখন বাবাকে বললাম, বাবা বলে কিরে? বললাম যে বাবা এই ঘটনা, সুচিং তো ভিতরে ঢুকলো 5 মিনিটের কথা বলে, কিন্তু ওর মোবাইল ফোনটা তো এখন বন্ধ, এখন তো ওর বের হচ্ছে না, আমি ওকে পাচ্ছি না। আমার বাবা আমাকে বলে, কি বলিস তুই, ওরে পাস নেই? বললাম যে না, ওর কোনো রেসপন্সও নেই, আর ফোনটাও তো বন্ধ, বাবা আমি কি করব? আমার বাবা তখন খুব টেনশনে পড়ে গেল, আমাকে বলে এখন কি করবি তাহলে? আমি বললাম আমি চাচ্ছিলাম যে একটু হসপিটালের ভিতরে ঢুকে দেখেও আছে কিনা। আমার বাবা বলে, খবরদার এই কাজ করবি না, তুই এখান থেকে চলে আয়। আমি বললাম, বাবা ও তো হসপিটালের ভিতরেই গেলে তো আমি ওকে পাবো, আমার তো মাস্ক পরা আছে, আমাকে কেউ চিনবে না। আমার বাবা বলে, তুই বেরিয়ে আয়, তুই হসপিটালের ভিতরে ঢুকবি না, ঢুকলেই তোকে ধরে ফেলবে, কোনো কথা নাই। এই কথা বলার পরে আমি তখন কী করলাম, ওইখানে আর ঢুকতে পারলাম না, ঢুকে আমার বাবার কথা মতো সন্ধ্যা পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম। বাট সুচিংকে কোন জায়গা দিয়ে বের করছে আমি সেটাও জানি না। আমার কাছে সন্ধ্যার মধ্যে খবর চলে আসছে সুচিংকে তারা নিয়ে গেছে, মানে পাহাড়ে নিয়ে গেছে।
আমার তখন এত পরিমাণের খারাপ লাগতে শুরু হয়, আমি বলে বোঝাতে পারবো না। আমার বাবা আমাকে বারবার বলে, তুই বান্দরবন ছেড়ে তাড়াতাড়ি চিটংয়ে চলে আয়, তুই ওখানে থাকিস না, থাকলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, তোকে মেরেও ফেলতে পারে। আমার বাবা তুই চলে আয়। কিন্তু আমি আমার বাবার কোনো কথাই শুনলাম না। সারাটা রাত আমি বান্দরবন শহরে ছিলাম। পরের দিন সকালবেলা মরণ রিস্ক নিয়ে আমি তখন পাহাড়ের দিকে হাঁটতে শুরু করি। আমার বাবা আমাকে বারবার ফোনে বলেছিল, ওইদিকে যাইস না, দেবাশ্য তোকে মেরে ফেলবে, ওরা চাকমা জাতি খুব খারাপ। আমি তখন নিজে হাঁটতে শুরু করলাম, কারণ আমি তো সুচিংকে বিয়ে করছি, আইনত সুচিং আমার বউ, এবং ও মুসলিম হয়েছে, আমার কাছে ডকুমেন্ট আছে, কাগজপত্র আছে, সব কিছু আছে। তাহলে তো আমার বউ, আমি তো আমার বউয়ের কাছে যাবো, আমাকে বাধা কে দিবে? এবং বাধা দেওয়ার কী আছে? এরকম আমি সাহস করে তখন সুচিংদের ওই পাহাড়ের ওইদিকে আমি হাঁটতে শুরু করি। একটা পর্যায়ে আমি সুচিংদের বাড়ির কাছাকাছি পর্যন্ত চলে যাই। আমি জানি আমি মৃত্যুর পথে হাঁটতেছি, আমি জানি এভাবে গেলে আমার মরণও হতে পারে, কিন্তু মরণকে বরণ করেও আমি তখন সুচিংয়ের ভালোবাসায় উদ্বিগ্ন হই। সুচিংকে আমার বুকে আনার জন্য, সুচিংকে আমার নিজের করার জন্য আমি আবার আমার পাহাড়ি রাস্তায় গিয়ে সুচিংয়ের বাড়ির কাছাকাছি যাওয়ার পরে ওর চাচা আমাকে প্রথমে দেখার পরে আমাকে দেবাশ্য বলে ডাক দেয়, এবং দেবাশ্য বলে ডাক দেওয়ার সাথে সাথে ওর চাচাতো ভাই আরও কয়েকজন এসে আমাকে এখানে ধরে ফেলে, এবং ধরেই আমাকে ওইখানে একটা বড় আম গাছ থাকে ওদের বাড়ির সামনে, ওইটার সাথে বেঁধে ফেলে। বেঁধে আমাকে মারতে শুরু করে, অঝরে আমাকে মারতেছে। আমাকে মায়ের খবর তখন আমার ওই জনমদুঃখী হতবাগা পাহাড়ি ওই মায়ের কানে পৌঁছে যায়, এবং মা তখন জানতে পারে আমাকে ওখানে বাইরে রাখছে। মা তখন দৌড়ে এসে মা আমাকে ধইরা চিৎকার করে কাঁদতেছে। আজকে অনেক বৎসর পরে মা আমাকে দেখেছে, মা কাঁদতেছে, আমাকে ধইরা প্রচুর কান্নাকাটি করতেছে, এবং মা আসার পরে ওরা আর আমাকে মারতে পারে নাই, কিন্তু মা আসার আগ পর্যন্ত আমাকে অনেক মারছে। আমার বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। মা তখন পাহাড়ি লতা টেনে এনে কামড় দিয়ে রস বের করে ওই ক্ষত জায়গাগুলোর ভিতরে মা তখন শুকানোর জন্য দিচ্ছে। আমি মারে বললাম, মা আমার সাথে তুমি এরকম করো না, আমি তোমার সন্তান, আমি মুসলমান হয়ে গেছি, আমার বাবা মুসলমান, আমি মুসলমান। মা আমাকে বলে, তুই মুসলিম হোস আর যাই হোস, তোরা আমার রক্ত তো এক, আমাদের রক্ত তো আলাদা না, আমি তো তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছি, তুই আমার সন্তান। ওরা বলে যে দাদি আপনি চলে যান, আমার মাকে বলে চলে যা, আমাকে ওরা মেরে ফেলবে, এবং মেরে ওরা আমাকে পুরে খেয়ে ফেলবে, এরকম তাদের পরিকল্পনা। আমার মা তখন পাহাড়ি যে সর্দার আছে, সর্দারের কাছে গিয়ে কান্নাকাটি করতে শুরু করলো। বিকাল গড়িয়ে সন্ধ্যার পরে এখানে পাহাড়ে দরবার বসলো, এবং দরবারে আমার মা ছিল, আমি ছিলাম। আমাকে তখন ওখানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করা হলো, দেবাশ্য তুমি সব কিছু সত্য কথা বলো। আমি তখন শুরু থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে আমি সমস্ত কিছু আমাদের ওই পাহাড়ি সর্দারের কাছে বললাম। পাহাড়ি সর্দারের কাছে বলার পরে পাহাড়ি সর্দার তখন বলতেছে, সমস্যা নাই, যেভাবে হোক এটা একটা ব্যবস্থা হবে, কিন্তু সুচি কি তোমারে ভালোবাসে? আমি বললাম, ভালো না বাসলো আমার সাথে গেল কি করে? ও আমার সাথে চলে গেল, আমি ওকে মুসলিম বানাইলাম, আমি মুসলিম ধর্ম গ্রহণ করলাম, ও মুসলিম ধর্ম গ্রহণ করলো, মুসলিম অনুযায়ী আমি ওকে বিয়ে করলাম, ও আমার বিবাহিতা বউ, ও তো আমাকে অবশ্যই ভালোবাসে। পাহাড়ি ওই সর্দার তখন বলতেছে, ঠিক আছে তাহলে সুচিংকে ডাকো, আমরা কথাটা সুচিংকে জিজ্ঞেস করি। পরে সুচিংকে ডাকার পরে সুচিংকে জিজ্ঞেস করা হয়। সুচিং তখন সব কিছু বলে যে হ্যাঁ এটা সত্য কথা, দেবাশুকে আমি বিয়ে করেছি, ও আমার হাজব্যান্ড, ও আমার স্বামী, আমরা একসাথে থেকেছি এবং আমরা অনেক মাস একসাথে ছিলাম। এই সব কিছু সুচিং স্বীকার করার পরে পাহাড়ি ওই সর্দার তখন আমার পক্ষে রায় দেয়, বলে দেবাশুর কোনো দোষ নাই, ওকে যে তোমরা মারছো এটা অন্যায়ভাবে মারছো, ওকে মারা তোমাদের ঠিক হয় নাই। সুচিং ওকে ভালোবাসে এবং দেবাশু ভালোবাসে, দুজনকে ভালোবাসে, বিয়ে করেছে, এই হিসাবে তোমরা তাকে মারতে পারো না, কারণ তারা দুজনেই প্রাপ্তবয়স্ক। সুচিংয়ের বাবাই তখন আইসা এই আমাদের ওই সর্দারে পা চেপে ধরে, পা ধরেই কান্নাকাটি করতে শুরু করে বলে, দাদা আপনি যেভাবেই পারেন আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটা অবুঝ, এখনও বুঝে না, বুঝার বয়স তার এখনও হয়নি, সে এখনও ছোট, আমার মেয়েটাকে রক্ষা করেন, আমার মেয়েটা বাঁচবে না, আমার মেয়েটা আসলে ভুল করতে যাচ্ছে, সে তো বুঝতেছে না, আমি তো তার বাবা, আমি তো বুঝতেছি, আপনি আমার মেয়েটাকে ওখান থেকে রক্ষা করেন। তখন ওই সর্দার বললো যে ঠিক আছে সমস্যা নাই, এখন আপনি কি বলতে চান? তিনি বলে, আমাকে একদিনের সময় দেন, আমি একদিনের ভিতর আমার মেয়েটাকে বুঝাই দেখি যে আমার মেয়েটাকে আমি ঠিক করতে পারি কিনা, আমার মেয়েটাকে ঠিক হয় কিনা, এই কথা বললো। তখন ওই সর্দার একদিনের সময় নিল, আমার মাকে বললো যে তোমার ছেলেকে আর কেউ মারতে পারবে না, এবং তোমার ছেলে মুসলিম হয়ে গেছে, এটা কিন্তু সে অন্যায় করেছে, তো যাই হোক তোমার মা হিসাবে আমি তোমার কাছে দিলাম, তুমি তাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তাকে রাখো, আগামী দিন পার হয়ে রাতের বেলায় আমরা আবারও এখানে দরবারে সমালোচিত হব, এবং একদিনের ভিতরে দেখি সুচিংয়ের বাবা সুচিংকে ঠিক করতে পারে কিনা। একদিনের সময় দেওয়া হলো। তো
ওই পাহাড়ি সর্দারও সময়টা দেওয়ার কারণ হচ্ছে সুচিং তো মুসলিম হয়ে যাবে, ওদের ধর্মের একটা মেয়ে চলে যাবে, এজন্য উনিও চাচ্ছিল যে সুচিং যাতে ওই ধর্মতে ফিরে আসে বা তার বাবা মায়ের কথা শুনে। আমি জানি না এটা ওই সর্দারের কোনো চালাকি ছিল কি না, তবে শুধু এইটুকুনি জানি সময় চেয়েছে। তো যাই হোক, সময় চাওয়ার পরে একটা পর্যায়ে আমি তখন এখান থেকে কথাবার্তা শেষ হয়ে গেল, মোটামুটি সব কিছু ঠিক হয়ে গেল। এবার আমি চলে গেলাম আমার মায়ের কাছে। আমি তখন আমার মায়ের কাছ থেকে, আমার মোবাইলে চার্জ ছিল না, আমার বাবাকে ফোন করতে পারি নাই। বাবা তো মনে ওই দিক দিয়ে টেনশনে মরে যাচ্ছিল, কারণ বাবা আমাকে অনেক ভালোবাসে, বাবা খুব টেনশনে আছে। পরের দিন সকালবেলা আমি মাকে বললাম, মা আমি সুচিংকে পাবো তো? মা আমাকে বলে, সুচিংকে পাইলে তুই আবার আমাদের ধর্মে চলে আসবি তোর বউকে নিয়ে। তুই যদি বলিস যে তুই আমাদের ধর্মে চলে আসবি, তাহলে কিন্তু তুই সুচিংকে পাবি। আমি বললাম, মা আমি এই ধর্মে চলে আসলাম, আমার বাবা কার সাথে থাকবে? বাবা তো আমার মুখের দিকে তাকায় বেঁচে আছে। আমার মা বলে, আমি কার দিকে তাকায় বেঁচে থাকবো? তুই তো আমার একমাত্র ছেলে, আমার তো কোনো আর ছেলে সন্তান নাই, এই বয়সে কি আর আমার বিয়ে হবে? আমার কি হবে? যাই হোক, মায়ের সাথে কান্নাকাটি করলাম। দুপুরে একসাথে মা ছেলে খাইলাম। দুপুরে খাওয়ার পরে বিকাল পরে সন্ধ্যার দিকে এবার আমি সুচিদের বাড়ির উঠানে গেলাম। এক এক করে চারদিক থেকে আস্তে আস্তে করে মানুষ সমবেত হচ্ছে, বাড়ির উঠানে দরবার হবে। এবং আমি ওখানে গেলাম, দেখলাম যে এই পাহাড় ওই পাহাড়, বিভিন্ন পাহাড় থেকে টর্চ লাইট, হারিকেন, মশাল হাতে করে আস্তে আস্তে করে মানুষজন আসতেছে। আস্তে আস্তে সবাই চলে আসলো, কিন্তু ওই সময় আসলো না আমাদের যে পাহাড়ি সর্দার ছিল, উনি আসলো না। ওনাকে আনার জন্য লোক গেল, উনি তখন আসলো। এসে উনি বলতেছে, আমি এসে লাভ কি? বিকাল থেকে তো সুচিকে পাওয়া যাচ্ছে না, বিকাল থেকে তো সুচিংকে পাওয়াই যায় না, সুচিং কোথায় গেছে? সুচিংয়ের বাবাও তখন দরবারে এসে কান্নাকাটি করতেছে। আমি তখন বললাম, সুচিংকে পাওয়া যায় না মানে? অবশ্যই ওর বাবা ওকে লুকিয়ে রাখছে, ওর বাবা ওকে লুকিয়ে রাখছে, ও যাবে কোথায়? এটা মিথ্যা কথা, ওর বাবা ওকে লুকিয়ে রাখছে। ওর বাবাকে জিজ্ঞেস করেন, ওর বাবাকে ধরলেই সব সত্য কথা বেরোবে। ওর বাবাও তখন ছোট বাচ্চার মতো দরবারে সবার সামনে কেঁদে কেঁদে বলতেছে, আমার মেয়ে কোথায় চলে গেল? আমি তো জানি না, আমার মেয়েকে তো আমি খুঁজে পাচ্ছি না, আমার মেয়ে কোথায় গেল? এই কথা বলে সুচিংয়ের বাবাও তখন ওই দরবারে কান্নাকাটি করতেছে। সবাই ওনাকে বোঝাচ্ছে, কান্নাকাটি করেন না, আপনার মেয়েকে পাওয়া যাবে, পাওয়া যাবে, কান্নাকাটি করেন না, এরকম করে বোঝাচ্ছে। আমি তখন ভেঙে পড়লাম। আমার মা তখন বলল যে ওরা সব কিছু প্ল্যানিং করে ফেলেছে, ওরা সুচিকে সরাই ফেলছে। রাত্র 11টা পর্যন্ত সুচিংকে খোঁজাখুঁজি করা হলো, এই পাহাড়ে ওই পাহাড়ে, কোনো পাহাড়ে সুচিংকে পাওয়া গেল না। আমি তখন কান্নাকাটি করতেছি। আমার মা আমাকে বোঝাচ্ছে। রাত্র 12:30টার দিকে তখন সুচিংদের বাড়ি থেকে আমি তখন চলে আসলাম আমার বাড়িতে। আমার বাড়িতে আসার পরে আমি তখন ঘরে বসে আছি। প্রায় 10 থেকে 15 মিনিট পরেই ওই যিনি সর্দার ছিল, ওই পাহাড়ি যে সর্দার ছিল, সেই সর্দার আমাদের বাড়িতে আসছে। এসে আমার মাকে ডেকে বলতেছে, তোর ছেলেকে তাড়াতাড়ি বল এখনই এখান থেকে চলে যেতে। আমার মা বলে, এখন এখান থেকে কিভাবে যাবে? পাহাড়ে কোনো গাড়ি নাই, কোনো কিছু নাই। ওই লোক বলে, তোর ছেলে যদি এখান থেকে চলে না যায়, যদি আজকে রাতের ভিতরে তোর ছেলের উপরে কোনো আক্রমণ হয়, এটার জন্য কিন্তু আমি দায়ী না। এরপরে কিন্তু তুই আমাকে বলতে পারবি না যে আমি সর্দার থাকার পরেও তোর ছেলেকে মেরে ফেলা হয়েছে, তোর ছেলেকে মারার প্ল্যানিং চলতেছে। মা তখনই অন্ধকার গুটগুটে রাতের বেলায় আমাকে নিয়ে তখন বেরিয়ে পড়লো রাস্তার মধ্যে। পাহাড়ি রাস্তাতে, আমার মা বয়স্ক হলেও পাহাড়ি রাস্তাতে তিনি অনেক ভালো হাঁটতে পারতো। আমার মা আমাকে নিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়, অন্য পাহাড় থেকে আরেকটা পাহাড়, এক একটা পাহাড় অতিবাহিত করে আস্তে আস্তে বান্দরবন শহরের দিকে হেঁটে যাচ্ছে। গুটগুটে রাতের ওই অন্ধকারে আমার মায়ের হাতের ওই ছোট্ট মশালে আমি আর মা তখন হাঁটতেছি। পাহাড়ি একে বেঁকে রাস্তা দিয়ে আকাশের আলো দেখে একটু একটু করে আমরা তখন হাঁটতে হাঁটতে প্রায় অনেক হাঁটাহাঁটির পরে বান্দরবন শহরের ঠিক কাছাকাছি চলে আসি। বান্দরবন শহরের কাছাকাছি আসার পরে মা আমাকে বলে, আমি আর যাব না, তুই চলে যা, এখান থেকে চলে যা, যেতে যেতে সকাল হয়ে যাবে, সকালে গেলেই তুই বাস পেয়ে যাবি, তা তুই বাস এখান থেকে চলে যা, আর এখানে আসিস না, তুই এখানে আসলে ওরা তোকে মেরে ফেলবে। আমি তখন বললাম, মা সুচিং কোথায়? সুচিংয়ের কোনো সন্ধান কি পাওয়া যাবে? মা আমাকে বলে, এটা সবাই মিলে মেয়েটাকে লুকায় ফেলছে, মেয়েটাকে তুই আর পাবি না, এই মেয়েটাকে তুই ভুলে যা, এবং এই মেয়েটার পিছনে হাঁটতে গেলে তোকে মরে যেতে হবে, তোকে ওরা মেরে ফেলবে, ওরা খুবই ভয়ঙ্কর, ওরা মানুষরূপী এক একটা নরপিশাচ, তোকে বাঁচতে দিবে না বাবা, তুই সুচিং মেয়েটাকে ভুলে যা, নিজের জীবন নিয়ে চিন্তা কর, তোর বাবার কাছে চলে যা, মুসলিম হয়েছিস তো মুসলিম ধর্ম পালন কর, তোর ধর্ম অনুযায়ী কোনো একটা মেয়েকে বিয়ে কর, সুচিংয়ের কথা তুই আর চিন্তা করিস না। আমার চোখের পানিগুলো তখন টলমল করতেছিল। আমি মায়ের মুখের দিকে তাকাচ্ছি আর আমার সুচিংকে মিস করতেছি। আমি তখন বললাম, মা তুমি যদি সুচিংয়ের কোনো সন্ধান পাও আমার নাম্বারে কিন্তু ফোন করো। মা বলে, ঠিক আছে, তোর আমি ফোন করবো, তুই চলে যা। আমি তখন এই কান্নাকাটি করতে করতে ওখান থেকে চলে আসলাম। 19 সালের লাস্টের দিকের ঘটনা। রাত পোহালেই হ্যাপি নিউ ইয়ার, 20 সাল আসবে। আমি তখন এই রাতের বেলায় 20 সালেও আমি তখন ওইখানেই ছিলাম। সেখান থেকে আমি তখন চলে আসলাম। আমি তখন চলে গেলাম, বাড়িতে চলে গেলাম, ওইখানে চলে গেলাম, চিটংয়ে চলে গেলাম। সুচিংয়ের সাথে আমার আর কোনো দেখা হলো না।
সুচিং কোথায় চলে গেল, কোন জায়গায় চলে গেল, বিভিন্ন লোককে ফোন করি সুচিংয়ের কোনো সন্ধান পাওয়া গেছে কি না, সুচিং আছে কি না, সুচিং কোথায় আছে, কোনো সন্ধান পাওয়া গেল না। এভাবে মাসখানেক কাটার পরেই হঠাৎ করে করোনার দেখা দিল। করোনা আসলো এবং করোনা আসার পরে আমরা যে ডোমেরা চাকরি করি, আমাদের সবার এখানে লাশের সংখ্যাও বাড়তে শুরু হলো এবং লাশের সংখ্যাও বাড়তেছে। ডোমরা তখন খুব ব্যস্ত হয়ে পড়লো, আমিও তখন ব্যস্ত হয়ে পড়লাম। এই করোনার মধ্যে হঠাৎ করে একদিন আমার নাম্বারে কল আসে, সুচিং আমাকে কল করে। আমি তখন রিসিভ করি, কণ্ঠটা জাস্ট হ্যালো বললে আমি বুঝতে পারি যে এটা সুচিং। আমি তখন বললাম, সুচিং। এত মাস পরে ওর কণ্ঠটা শোনার পরে আমার দু চোখের পানি আমি ধরে রাখতে পারিনি, আমি কান্না করতে শুরু করেছি। আমি বললাম, সুচিং তোমার কী হয়েছে, তুমি কই? ও আমাকে বলে, তুমি কি আমার কোনো খবর নেওয়ার চেষ্টা করেছো? আমি বললাম, অনেক চেষ্টা করেছি, আমি তোমাকে অনেক খুঁজেছি, তুমি কই? ও আমাকে বলে, আমি থানসিতে তুমি কী করো? বলে, আমাকে থানসিতে আমার দাদির বাড়ির ওইখানে এক আত্মীয় আছে, আমাকে ওখানে এনে লুকায় রাখছে। আমি তখন বললাম, সুচিং তুমি কি বুঝতেছো আমি তোমার জন্য পাগল হয়ে গেছি? তুমি কি ওইখান থেকে আসবা? আমাকে বলে, আমার ওখান থেকে যাওয়া তো সম্ভব না, আজকে অনেক মাস আমাকে ওখানে আটকায় রাখছে, আমি এখান থেকে বের হইতে পারি না, আমি এখানে বন্দি অবস্থার মধ্যে আছি। আর এখন কী জানি একটা রোগ বেরোইছে, ওই রোগের কারণে কোনো পাহাড়ি মানুষ বাইরে যেতে পারে না। আমি তখন বললাম, সুচিং আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না, আমার এদিকে খুব সমস্যা হচ্ছে। আমাকে বলে, যদি আল্লাহ আমাদের একসাথে করে তাহলে আমরা একসাথে হবো, তুমি আমার জন্য দোয়া করো, আর এই নাম্বারে কল করো না, যখন সময় হবে আমি তোমাকে কল করব। তার প্রায় সপ্তাহখানেক আর সুচিংয়ের সাথে আমার কথা নাই। এক সপ্তাহ পরে সুচিং আমাকে পুনরায় আবারও কল দিল। যে সময় কল দিল ওই সময় রাত প্রায় অনেক বেশি। আমি তখন লাশ কাটা ঘরে বসে আছি। আমাকে কল দিয়ে বলতেছে যে, দেবার্ষ আমি চলে যাই, তোমার সাথে হয়তো এই দুনিয়াতে আমার আর দেখা হবে না, আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, আমি এই দুনিয়াতে থাকতে পারতেছি না, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন সবার কাছে আমি জিম্মি। এই দুনিয়াতে আমাদের দেখা হলো না, সম্পর্ক হলো না, আমাদের একসাথে থাকা হলো না, তাতে কী হয়েছে? পরজন্মে আমরা দুজনে একসাথে থাকব, সব ভুলে আমরা দুজনে এক পৃথিবীতে বসবাস করব। মৃত্যুর পরে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মাঝে কোনো ভাগাভাগি থাকবে না, তখন আমরা একসাথে থাকতে পারবো। আমি তখন বললাম, সুচিং তুমি এরকম কিছু করো না, তোমাকে ছাড়া থাকতে আমার বড্ড কষ্ট হবে। আমাকে বলে, কিছুই হবে না, তোমার কিছুই হবে না, তুমি ঠিক থাকবা, আমি তোমার জন্য দোয়া করি, আমি আজকে রাতেই চলে যাব। আমি তখন বললাম, সুচিং এই কাজটা তুমি করো না, কিন্তু আমার কোনো কথাও শোনো না, ফোনটা কেটে দিল। আমি যখন সেকেন্ড টাইম ওই নাম্বারে কল দিলাম, নাম্বারটা বন্ধ পাইলাম। রাত 3টার দিকে আমার কাছে খবর চলে আসলো, থানসিতে ওই জায়গায় সুচিং আত্মহত্যা করেছে। সুচিং বিষ খেয়েছে এবং বিষ খাওয়ার পরে সুচিংকে বান্দরবনের শহরে নেওয়া হয়েছে এবং শহরে নেওয়ার পথেই সুচিং পাহাড়ি ওই রাস্তার মধ্যেই মারা গেছে। আমি রাতের মধ্যে খবর পেলাম সুচিং মারা গেছে এবং সুচিকে বান্দরবনের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে ওর মর্গে আছে, ওর লাশ কাটা হবে। আমি এখান থেকে আমার দাদারে দীর্ঘদিন চাকরি করি, দাদারে বললাম, দাদা ওইখানে যে লাশ কাটা ঘরটা আছে আপনি ওইখানকার লোকেরা ফোন করেন, আমি ওখানে যাচ্ছি, আমার সুচিংয়ের লাশটা আমি কাটবো, এটা যাতে অন্য কেউ কাটতে না পারে। উনি আমাকে তখন বললো যে, তুই কাটবি? আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতে আছি, ওইখানকার যে আছে সে আমার বন্ধু, তুই যা। শেষ রাতে আমি তখন একটা মাইক্রোবাস ভাড়া করে চট্টগ্রাম থেকে রওনা দিলাম পাহাড়ি জেলা বান্দরবানের উদ্দেশ্যে। বান্দরবান শহর থেকে আমি তখন মর্গে গেলাম এবং মর্গে যাওয়ার পরে আমি দেখলাম আমার ভালোবাসার মানুষ সুচিংয়ের মরা দেহটা, নিথুর দেহটা পড়ে আছে। দেখে মনে হয় না যে ওর ভিতরে কোনো কষ্ট আছে, ও যে বিষ খেয়ে মরেছে এটা কেউ বিশ্বাস করবে না। মর্গের ওই দাদাটার পায়ে ধরে কান্না করতে শুরু করলাম, দাদা এটা আমার বউ, আমি ওকে ভালোবাসি, আমি চাই না ওর লাশটা কাটা হোক, আমি ওর লাশটা কাটতে চাই না। তিনি আমাকে বলে, লাশ কাটতেই হবে ধর্ম অনুযায়ী, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আত্মহত্যা করে মারা গেছে, লাশ কাটা লাগবে, সরকারিভাবে ঝামেলা আছে। আমি তখন চিটংয়ের দাদারে কল দিলাম, দাদা আপনি যেভাবেই পারেন সুচিংয়ের লাশ যদি কাটতেই হয়, সুচিংয়ের লাশ আমরা চিটংয়ে কাটবো, কিন্তু ওখানে যদি সুচিংয়ের লাশটা কাটা না হয় আপনি ওনাকে বলেন যাতে লাশটা কাটা বন্ধ করে। তিনি তখন বলতেছে যে, আমি বললে কি আর উনি শুনবে? আমি বললাম, আপনি বলেন। দাদা তখন রিকোয়েস্ট করলো, চিটংয়ের ওই দাদা এখানকার দাদাকে বললো, লাশটা ওর কাছে স্থানান্তর করে দেন, লাশটা এখানে কাটবো, এখানে কাটেন না। তখন ইনি বলতেছে যে, লাশ যদি আমি দিয়ে দিই তাহলে আমি কী কৈফিয়ত দিব? লাশের যে গার্ডিয়ান আছে তারা তো লাশ নেওয়ার জন্য আসবে, তখন আমি লাশ কোত্থেকে দিব?
আমি তখন চিন্তা করলাম যে একমাত্র উপায় হচ্ছে টাকা। আমি তখন ওই দাদার অফার করলাম যে দাদা, আপনি যত টাকা বলেন আমি আপনাকে সমস্ত রকমের টাকা দিতে রাজি আছি, কিন্তু সুচির লাশটা আপনি আমাকে দিয়ে দেন, এর বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দিব। উনি বলে আমি সুচিংয়ের পরিবারকে কিভাবে বোঝাবো? আমি বললাম যে এখন তো আর লাশ দিলে আপনার ওভাবে মুখ খুলে দিতে হয় না, প্যাকেট করে দেওয়া লাগে, কারণ প্যাকেট খোলা যায় না, কারণ এখন করোনা চলতেছে। করোনার সময় লাশ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কোনো লাশকে এবং খুলে দেওয়া হয় না, আপনি অন্য যে কোনো একটা লাশ দিয়ে দেন, এই লাশটা আমাকে দিয়ে দেন। তিনি আমাকে বলে এটা সম্ভব না, আমি ধরা খেলে আমার চাকরিও যাবে আর আমাকে জেলে খাটা লাগবে। আমি বললাম জেলও খাটা লাগবে না, চাকরিও আপনার যাবে না, আপনি আমার কথা শোনেন, কত টাকা লাগবে না আপনি আমাকে বলেন। ইনি তখন আমাকে অনেক বড় একটা অ্যামাউন্ট দাবি করে এবং ওই অ্যামাউন্টটা আমার অ্যাকাউন্টে থাকে, কারণ আমি দীর্ঘদিন ধরেই লাশ কাটা করে কাজ করতেছি, বিভিন্ন প্রসেসে আমার কাছে টাকা আছে। আমি তখন ব্যাংক থেকে টাকা উঠে ওনার হাতে টাকাটা তুলে দিই। তিনি আমাকে বলে যদি আমি ধরা খেয়ে যাই তাহলে কিন্তু লাশ এনে দেওয়া লাগবে। আমি বললাম দিব, সমস্যা নেই। এরপরে সুচির ওই লাশটাকে আমি তখন অ্যাম্বুলেন্সে ভরি। লাশটাকে অ্যাম্বুলেন্সে ভরার পরে অন্য একটা মহিলার লাশ, হিন্দু ধর্মের অন্য একটা মহিলার বেওয়ারিশ লাশ আমরা তখন প্যাকেট করি, হাতে পায়ে বেঁধে খুব সুন্দর করে প্যাকেট করি এবং প্যাকেট করার পরে দাদাকে বলে দিই লাশ স্থানান্তর করার সময় বলবেন যাতে লাশ না খোলে, কারণ এটার ভিতরে করোনা পাওয়া গেছে, করোনার সমস্যা আছে। এই কথা বলে দাদা তখন সুচির পরিবারের কাছে লাশ স্থানান্তর করে। ওরা সম্ভবত এই লাশটাকে আর খোলে না, লাশটাকে এভাবে নিয়ে ওরা আগুনে পুড়ে ফেলে। আর সুচির লাশটাকে নিয়ে আমি তখন চট্টগ্রামের দিকে যাচ্ছিলাম। আমি যখন অ্যাম্বুলেন্সে বসে আছি, আমি যখন ওই লাশের মুখটা দেখতেছি, সুচির চেহারাটা দেখতেছি, আমার কাছে মনে হয় আমার সুচি মরে নাই। আমি একটু পরে পরে নাড়া দিচ্ছিলাম, সুচি, ও সুচি, সুচি, ও সুচি, ও কথা বলে না। আমি আমার কাছে মনে যেন ও মরে নাই, ও এখনও বেঁচে আছে। আমি একটা জিন্দা মানুষকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছি। অ্যাম্বুলেন্স হুঁশাল বাজিয়ে হরন দিতে দিতে একটার সময় আমার ওই ড্রুমের হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমি তখন লাস্টে ওইখানে নামাই। ওখানকার দাদা, হিন্দু দাদা শুনে অবাকে আমাকে জিজ্ঞেস করে তুমি এতগুলো টাকা দিয়ে লাশটা নিয়ে আসলা কেন? আমি বললাম ও দাদা, এটা তো লাশ না, এটা আমার জীবন, আমি ওকে ভালোবাসি, ও আমার বেঁচে থাকা, ওকে ছাড়া আমি বাঁচব না। দাদা আমাকে বলে আরে আত্মহত্যা করে একটা মেয়ে তো নষ্ট হয়ে যাবে। মুহূর্তের মধ্যে দাদা তখন মেডিসিন লাগাতে থাকে। আমি তখন দাদাকে বললাম দাদা এমন মেডিসিন লাগিয়ে দেন যে মেডিসিন লাগালে সারা জীবনও এই লাশটা নষ্ট হবে না। দাদা আমাকে বলে তুই বলিস কি, তুই কি লাশ নিয়ে যাবি? আমি বললাম হ্যাঁ, আমি এই লাশটাকে এই জন্যই নিয়ে আসছি যে আমি লাশটাকে নিয়ে যাব এবং এই লাশটাকে নিয়ে গিয়ে আমি লাশটাকে আমার কাছে রাখবো। আমি লাশটাকে এইভাবে নষ্ট হতে দিব না, আমি ওকে পুড়তে দিব না, ওকে কাটতে দিব না। দাদা বলে এটা তো অন্যায়, অপরাধ, লাশের উপর অন্যায় করা হচ্ছে। আমি বললাম না, আমি লাশের উপর অন্যায় করতে চাই না। জীবিত থাকা অবস্থায় আমি যে সুচিংকে আমার বুকে নিয়ে ঘুমোতে পারি নাই, আমি মৃত থাকা অবস্থায় আমার সুচিংকে আমি বুকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই। দাদা তখন আমাকে বলি এটা কী ধরনের কথা বললি তুই? আমি বললাম হ্যাঁ, আপনি লাশটাকে ওভাবেই প্যাকেটিং করেন, এভাবেই করেন যাতে আমার লাশটা নষ্ট না হয়, আমি যাতে সারা জীবন সুচিংকে আমার কাছে রাখতে পারি। 2020 সালে লাশটাকে ওইভাবে প্যাকেট করে খুব সুন্দর করে দাদা আমাকে দেয় এবং ওইভাবে লাশটা ঠিক আজকের এই মুহূর্তটা পর্যন্ত লাশটা খুব সুন্দর করে আমি যেখানে থাকি সেখানে আমি খুব যত্ন করে রেখেছি। আজও মন চাইলে আমি সুচির লাশটাকে দেখতে পাই, কিন্তু লাশটা অনেকটাই শুকিয়ে গেছে, অনেক কিছু ভেঙে গেছে, আগের মতো না, কিন্তু ওর চেহারাটা আমি দেখতে পাই। আমার মন চাইলে কাপড়টা উঠিয়ে আমি ওর মুখটা দেখতে পাই। আমি জানি আমার কথা হয়তো আপনার বিশ্বাস হবে না, আমি বিশ্বাস করার জন্য আপনাকে কথাটা বলছি না, শুধু এটাই বলছি যে আমি সুচিকে এতটাই ভালোবাসি, আমার সুচি আমার অন্তরে সারা জীবন বেঁচে থাকবে। আপনার যদি অবিশ্বাস হয়, আপনাকে শুধুমাত্র আমি দেখাইতে রাজি আছি, আমি আমার ঠিকানা দিলাম, আপনি এসে আমার সুচিকে দেখে যেতে পারেন, আমি এই জায়গায় আছি। আপন ভাই, অনেক দিন ধরে আপনার গল্পগুলো শুনি, ভালো লাগা থেকে আমার বউ সুচিকে পাশে রেখে আমি আমার জীবনের করুণ গল্পটা আপনাকে শোনালাম। প্রমাণের জন্য যদি আপনি চান, আপনি শহরে আসেন, আমি অমুক জায়গায় থাকি, আমার ঠিকানা। ভালো থাকবেন দাদা, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। দেবাশুর গল্পটা শুধু গল্প নয়, আমি জানি না, আমি ওনাকে ইমুতে কল দিয়েছিলাম এবং তিনি আমাকে ভিডিও কলের মাধ্যমে ওনার বউ সুচিং চাকমাকে যতটুকু দেখিয়েছিল, আমি জানি না কি এমন মেডিসিন ওখানে ইউজ করা হয়েছে বা কি দিয়েছে, আমার কাছে মনেই হয় না যেটা একটা মৃত লাশ ছিল।
তবে যেহেতু এটা একটা আইনত অপরাধ ছিল, যার জন্য তিনি আমাকে গল্পের নাম, ঠিকানা, লোকেশন এই জায়গাগুলো হাইড করতে বলেছে, যার জন্য এই গল্পের নাম, ঠিকানা এবং লোকেশানে 3টায় হাইড করা। তারা কি সাকমা না কোন ধর্মের সেটা আমি বলতে পারি না, কিন্তু আমাদের বাংলাদেশের বুকেই এই মেয়েটার লাশ নিয়ে ছেলেটা আজও ঘুমায়। চরম বাস্তবতাকে হার মানিয়েছে। যারা ভালোবাসার নামে ছলনা করে, প্রতারণা করে, অভিনয় করে, যারা ভালোবাসাকে ব্যবসা হিসেবে পুঁজি করে, তাদের জন্য দৃষ্টান্তমূলক সূর্যের মতো জল সত্য হয়ে যাচ্ছে দেবাশ্বর জীবনের গল্পটা। আমার গল্পটা শোনার পরে আমার এই মেয়েটাকে দেখার জন্য আমি জাস্ট এক্সাইটেড হয়ে গেছিলাম। ওনাকে খুব রিকোয়েস্ট করার পরে তিনি ভিডিও কলের মাধ্যমে আমাকে জাস্ট দেখাইলো। আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারলাম না। বেঁচে থাকুক ভালোবাসা, এমন করেই প্রতিটা মানুষের অন্তরে। সেই শুভকামনা আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।